ওকে, সো গাইজ আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করার কথা সেটা হচ্ছে এসইও, বেসিক এসইও নিয়ে বেসিক্যালি আমরা কথা বলবো। আমরা এই মুহূর্তে কথা বলছি মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং একটা ব্যাচে, এবং যদিও এটা এসইও ক্লাস না, বাট আপনারা জানেন যে এসইওটাও ইম্পর্টেন্ট। সো এসইওর যে বেসিক কনসেপ্টটা সেই বিষয়টা আজকে আমরা শেয়ার করার চেষ্টা করব। মূলত আজকের সেশনটা আমাদের টোটালি কনসেপচুয়াল একটা সেশন। আমাদের কনসেপ্ট বিল্ড করতে হবে, কারণ এসইও আসলে এত বড় একটা সেক্টর, ইটস এ হিউজ থিং। সো আমি চেষ্টা করব যে আপনাদের একটা বেসিক যে আইডিয়ালজিটা অ্যাটলিস্ট ক্লিয়ার থাকতে, যে এসইওটা কি, কিভাবে, কেন কাজ করে। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সংক্ষেপে আমরা এসইও বলছি, এসইও। হ্যাঁ, তো এসইওর যে মিনিংটা, মূলত আমরা যদি একটু মিনিংটার দিকে তাকাই, SEO বা search engine optimization is the process of making changes to your website design and content in order to help it appear in the search engine. আমরা একটু শাব্দিক অর্থগুলো যদি মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এসইও হচ্ছে একটা প্রসেস। হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে একটা প্রসেস অফ মেকিং চেঞ্জ টু ইয়োর ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড কন্টেন্ট। মোট কথা আপনি আপনি কোন একটা চেঞ্জ নিয়ে আসবেন, মানে এখন যে অবস্থায় আছে আপনার একটা ওয়েবসাইট, এখন যে অবস্থায় আছে সেই সমস্ত জায়গায় আপনার একটা চেঞ্জ নিয়ে আসতে হবে। সেটা হতে পারে ওয়েবসাইটের যে ডিজাইনগত চেঞ্জ, সেটা হতে পারে, অথবা কন্টেন্টগত চেঞ্জ হতে পারে, অথবা আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে ভিজিবল করার জন্য যা কিছু চেঞ্জেস দরকার, এই সবগুলো চেঞ্জেসের যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা এসইও বলছি। একেবারেই সহজ বাংলা আমি বোঝানোর চেষ্টা করলাম। SEO is the process of making changes to your website design and content in order to help it appear in the search engine. By optimizing your website for the search engine, you can increase your visibility in the organic or unpaid search engine result. আপনি যে অপটিমাইজেশনটা করবেন বা যে প্রসেসটা আপনি করবেন, অথবা যে কোনো কার্যক্রমই আপনি করেন না কেন, এইটা আপনার সার্চ ইঞ্জিনে ভিজিবল হবে এবং আপনার আপনার ভিজিবিলিটি ইনক্রিজ করবে। কি কি ইনক্রিজ করবে? এসইওর সুবিধা যদি আমরা কথা বলি, আপনার যে ওয়েবসাইট আছে সেটার ভিজিবিলিটিটা ইনক্রিজ করবে অর্গানিক ভাবে, পেইড ভাবে, আনপেইড ভাবে। সার্চ ইঞ্জিন যে রেজাল্টটা, সেটার উপর একটা ইম্প্যাক্ট তৈরি করবে। আমি এটা আরো সহজভাবে যদি বোঝানোর চেষ্টা করি, আমি নতুন একটা ট্যাবে যাব। লাইক আমরা জানি যে আমি গুগলে আছি এই মুহূর্তে। হ্যাঁ, তো আমি যদি এখানে লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে বেস্ট বেস্ট ডগ ফুড ইন নিউ ইয়র্ক। হ্যাঁ, বেস্ট ডগ ফুড ইন নিউ ইয়র্ক। আমি একটা কিছু লিখে সার্চ করলাম গুগলে। আচ্ছা, আমার মনে হয় যে এটা ইন্টারন্যাশনাল একটা আইডিয়া হয়ে গিয়েছে। আমি আর একটু সহজ কিছু দেই আপনাদের জন্য। আমি এখানে যদি লিখি বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, হ্যাঁ, এটা যদি লিখে আমি সার্চ করি গুগলে, এবং এটা আমার কথাই যে আপনারা লিখবেন তা না, আপনারা কিন্তু প্রতিনিয়ত এই মানে কিওয়ার্ড গুলো গুগলে লেখেন, কিছু একটা সার্চ করার চেষ্টা করেন। মোট কথা গুগল মামা বলা হয়। হ্যাঁ, গুগল মামার প্রতি কিন্তু আমরা অনেক বেশি বিশ্বাসী। আমরা বিশ্বাস করতে চাই যে গুগল আমাদেরকে সঠিক রেজাল্টটা দিবে, এবং আমরা সেখান থেকে আসলে কোনো কিছু পারচেস করব অথবা ভিজিট করব বা সামথিং লাইক দ্যাট। তো মোটামুটি কথা, সার্চ ইঞ্জিন কি শুধু গুগলই? গুগলের মাধ্যমে কি সার্চ করা যায়? না, এরকম আরো অনেক প্ল্যাটফর্ম রয়েছে। যেমন বাংলাদেশেরই একটা প্ল্যাটফর্ম আছে পিপিলিকা, আপনারা হয়তো বা জানেন কিনা, আমি একটু দেখাতে চাইবো। যদিও আমি অনেকদিন এইটাতে ঢুকি না। পিপিলিকা, পিপিলিকা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, বাংলা সার্চ ইঞ্জিন যাকে বলা হয়। হ্যাঁ, পিপিলিকা গুগলের মতোই না, বাট এটা হচ্ছে বাংলাদেশের ডেভেলপ করা একটা প্ল্যাটফর্ম। পিপিলিকার ভিতরে ঢুকে আপনি কিছু সার্চ করতে পারবেন। আপনি কি চাচ্ছেন, এই যে দেখেন, সার্চ করার জন্য কি চাচ্ছেন সেটা আপনি লেখেন, লিখে এখানে ফাইন্ডে দেন, তাহলে আপনাকে একটা রেজাল্ট দেখাবে। এরপরে আরো অনেক হতে পারে। যেমন প্রত্যেকটা ব্রাউজার এক একটা ডিফল্ট থাকে। ইন্টারনেট ব্রাউজার যারা ইউজ করেন, যেমন আমি এই মুহূর্তে ওপেন করছি যেটা, আহ, আমরা উইন্ডোজ ব্যবহার করি, যারা উইন্ডোজই সবাই ব্যবহার করি। সো উইন্ডোজের একটা ডিফল্ট সার্চ ইঞ্জিন আছে, কিন্তু এখানে আমি যদি এখানে সেম জিনিসটা লিখি, বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি বা
নিয়ার ঢাকা যা কিছু আপনি দেন, এটা কিন্তু আবার একটা ডিফারেন্ট কিছুতে কাজ করবে। সো বিংয়ে আছে, তারপরে হচ্ছে বিংয়ে না, ইটস কল্ড বিং, মাইক্রোসফটের সাথে যেটা হচ্ছে বিং। বিং হচ্ছে আলাদা একটা সার্চ ইঞ্জিন। তো এখানে দেখেন এটার রেজাল্ট গুলো একরকম আসছে। বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি আমি যখন লিখবো বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি নভেম্বর 2020, এইভাবে বিভিন্ন সার্চ রেজাল্ট আসতেছে এবং হাজার হাজার রেজাল্ট আপনার সামনে শো হচ্ছে। সো এগুলো হচ্ছে ছোটখাটো, আমরা ওই অর্থে যদি চিন্তা করি ছোটখাটো যে সার্চ ইঞ্জিন, সেগুলো হচ্ছে বিং, তারপরে মাইক্রোসফট এইজ, এইভাবে বেশ কয়েকটা সার্চ ইঞ্জিন রয়েছে, যেটা বললাম যে বাংলাদেশের পিপিলিকা। তো আলটিমেটলি কিন্তু আমরা গুগলের কথা কেন বলছি, এটা হচ্ছে আনবিটেবল একটা জায়গা। যে আনবিটেবল বলতে এখন পর্যন্ত আনবিটেবল, ইন ফিউচার হয়তো এটা থেকে ভালো কোনো টেকনোলজি ইন ফিউচারে চলে আসবে, তো সেটা পরবর্তী আলোচনা। এখন পর্যন্ত গুগল হচ্ছে সব থেকে মোস্ট পপুলার সার্চ ইঞ্জিন। প্রত্যেকটা প্ল্যাটফর্মে আপনি যদি ডেস্কটপের কথা বলেন, মোবাইল ডিভাইসের কথা বলেন, বা অ্যাপেলের যত ডিভাইস আছে, আইওএস বলা হয়, অ্যান্ড্রয়েড, সব জায়গাতেই গুগলের প্রায়োরিটিটা কিন্তু সব থেকে বেশি। সো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি যে কোনো সার্চ ইঞ্জিনে যখন কোনো একটা কিওয়ার্ড লিখে অথবা কোনো কিছু খোঁজার চেষ্টা করেন, সার্চ করার চেষ্টা করেন, তখন কিন্তু সেখানে দেখেন, গুগলে যদি আমরা সার্চ করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 47 লক্ষ রেজাল্ট আপনি কিন্তু আপনার সামনে পাচ্ছেন। 47 লক্ষ রেজাল্ট। আমি কি লিখে সার্চ করেছিলাম? আমি এখানে সার্চ করেছিলাম বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, দ্যাটস ইট, আর কিছু না। এতটুকু লেখার কারণেই কিন্তু আমার 47 লক্ষ রেজাল্ট। এবং আপনি যদি নাম্বার 1 দেখেন, এখানে বলছে tripadvisor.com, দ্য 10 বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা সিটি। নাম্বার 2 তে যেটা রেজাল্ট আছে সেটা হচ্ছে দ্য 10 বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, এ ওয়ার্ল্ড ইন্সপিরেশন অফ বাংলাদেশের টপ 10 রেস্টুরেন্ট। এইভাবে বিভিন্ন টাইটেল আপনি কিন্তু এই রেজাল্টগুলো পাবেন এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার এই রেজাল্টগুলো সরি বিভিন্ন রেজাল্ট থেকে আসলে এটা ভিজিবল হচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কিওয়ার্ডটা আমরা যেটা লিখে সার্চ করছি, বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, আপনি যদি কোনো একটা রেস্টুরেন্টের ওনার হন, আপনি কি চাইবেন না যে আপনার রেস্টুরেন্টটা গুগলের সার্চ র্যাঙ্কিং এ ফার্স্টে থাকুক? তার কারণ হচ্ছে মানুষজন সার্চ করবে বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, অথবা বেস্ট রেস্টুরেন্ট ইন বনানী, বেস্ট রেস্টুরেন্ট ইন ধানমন্ডি, অথবা বেস্ট রেস্টুরেন্ট ইন মিরপুর, অথবা সামথিং এলস, অন্য কিছু দিয়েও সার্চ করতে পারে। তো আপনি অবশ্যই চাইবেন কিন্তু যে আমার যে ওয়েবসাইটটা সেটা দেখাক, তাই না? এটা কে না চাইবে, সবাই চাইবে। তো এই যে প্রসেসটা আপনাকে যদি চাইতে হয়, আমি একটু নিচের দিকে স্ক্রলিং করে যদি দেখাই, এটা হচ্ছে ফার্স্ট পেজ, গুগলের ফার্স্ট পেজে মোটামুটি 13টা রেজাল্ট আমি দেখতে পাচ্ছি এখানে। তো আমি যদি সেকেন্ড পেজ অথবা থার্ড অথবা ফোর্থ পেজে যদি আমি ক্লিক করি, দেখেন নিচে কিন্তু পেজ আছে, দ্যাট মিনস হচ্ছে আরো রেজাল্ট আছে। 47 লক্ষ রেজাল্ট, ইটস কম না, এটা কিন্তু হিউজ। আমি গুগলের 4 নম্বর পেজে যদি ক্লিক করি, এখানে দেখেন রয়্যাল কুজিন রেস্টুরেন্ট উত্তরা, তারপরে বিস্ট্রোয়ে, তারপরে হচ্ছে সাভা, হ্যাঁ, তারপরে ফাইন রেডিসন ব্লু রেস্টুরেন্ট ইন ঢাকা, তো বিয়ে বাড়ি রেস্টুরেন্ট, হ্যাঁ, এইভাবে দেখেন এই রেস্টুরেন্ট গুলো কিন্তু চলে আসতেছে। এখন আমি একটাকে টার্গেট করি, ধরেন কোনটা, বিয়ে বাড়ি রেস্টুরেন্টের কথা আমি যদি বলি। এখন এই লোকের কি দোষ করছে? এই লোক গুগলের ফার্স্ট পেজে কেন নাই? এটার কারণটা আসলে কি? হ্যাঁ, এবং এটা থাকা উচিত। কারণ হচ্ছে কেন বললাম এটা, সাডেনলি মনে পড়লো, আমি ধানমন্ডি থেকে একদিন আসছিলাম, তখন দেখলাম এই রেস্টুরেন্টটা, মোটামুটি ডেকোরেশনটা ভালো লাগলো বাইরে থেকে দেখে, যদিও ভিতরে ঢুকিনি। তো আমার এক্সাম্পল যেটা, উনি 36 নম্বর কেন থাকবে? উনি বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকায় কিওয়ার্ডের এগেনস্টে ফার্স্টের রেজাল্টে কেন থাকছে না বা কেন থাকবে? এই যে টোটাল প্রসেসটা, সহজভাবে এটাকে এসইও বলা হয়। আপনাকে যদি এই বিয়েবাড়ি রেস্টুরেন্ট বা বিয়েবাড়ি.com.bd এই ডোমেইনটাকে যদি গুগলের ফার্স্ট পেজে আপনি র্যাঙ্ক করতে চান, আপনার যে সমস্ত প্রসেসের মাধ্যমে যেতে হবে, করতে হবে, প্রত্যেকটা জিনিসকেই আমরা এসইওর বিভিন্ন টার্মস বলে থাকি। ওকে, আলটিমেট কাজ একটাই, সেটা হচ্ছে কি, কোনো ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করানো। হ্যাঁ, সেটা ফার্স্ট পেজে র্যাঙ্ক করাতে হবে এরকম কোনো কথা নেই, কারণ এটা কন্টিনিউ একটা প্রসেস। এসইও আমি একা করছি বিষয়টা এরকম না, প্রত্যেকটা ওয়েবসাইটের ওনার, প্রত্যেকটা বিজনেসে এসইও করছে। সো নিশ্চয়ই কাউকে না কাউকে তো 1 নম্বরে থাকতে হবে, কাউকে না কাউকে 2 নম্বরে থাকতেই হবে, এটাই কিন্তু রুলস। 1 নম্বরে কিন্তু একসাথে 10 জন থাকতে পারবে না।
সো আপনাকে যদি কম্পিটিশনে টিকে থাকতে হয় আপনাকে কন্টিনিউয়াসলি এসইও করতে হবে বা কন্টিনিউয়াসলি জানতে হবে কি কি প্রসেস মেনটেন করলে আমি র্যাঙ্কিং ধরে রাখতে পারবো। ওকে, সো এটা ছিল একটা সারাংশ আলোচনা, আমরা আরো ডিটেলে প্রবেশ করব। সো আই হোপ যে আমরা ক্লিয়ার এসইওটা কি, এতটুকু বেসিক কনসেপ্ট আশা করছি যে সবার ক্লিয়ার। সো ওয়াই এসইও ফ্যাক্ট, এসইও আসলে কেন ফ্যাক্ট, এটা যদি আমরা নিয়ে একটু কথা বলি। ওয়াই এসইও ফ্যাক্ট, তো এসইও ফ্যাক্ট আসলে বেশ কয়েকটা কারণে। নাম্বার ওয়ান হচ্ছে অর্গানিক সার্চ ইজ মোস্ট অফেন দ্য প্রাইমারি সোর্স অফ ওয়েবসাইট ট্রাফিক। হ্যাঁ, আমরা একটু বোঝার চেষ্টা করব, আমি বাংলায় মিনিং বের করে বলছি। সেটা হচ্ছে অর্গানিক সার্চ মানে কি, আমি একটু আগে যে সার্চটা করলাম বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, এটা হচ্ছে একটা অর্গানিক সার্চ। দ্যাট মিনস হচ্ছে কেউ আমাকে পেইড কোনো ক্যাম্পেইন কিন্তু দেখায়নি, অথবা আমি কোনো পেইড ক্যাম্পেইন ক্লিক করিনি। আমরা যে কোনো ব্যক্তি অর্গানিক বা ন্যাচারালি যে যদি কোনো ওয়েবসাইটে অথবা গুগলে কোনো কিছু খুঁজে বের করার চেষ্টা করি সেটাকেই বলা হচ্ছে অর্গানিক সার্চ। সো অর্গানিক সার্চ ইজ মোস্ট অফেন দ্য প্রাইমারি সোর্স অফ ওয়েবসাইট ট্রাফিক। একটা ওয়েবসাইট ট্রাফিকের যে যত ট্রাফিক আসবে, এটা কিন্তু রাস্তার ট্রাফিক না, আমি আবারও বলছি, এটা কিন্তু আপনার ওয়েবসাইটের ভিজিটরকে বলা হয় ওয়েবসাইট ট্রাফিক। আর দ্যাট মিনস একটা ওয়েবসাইটে যদি প্রত্যেকদিন 10 জন ঢোকে তাহলে আমাদের ওয়েবসাইট ট্রাফিক হচ্ছে 10। তো বিষয় হচ্ছে যে ওয়েবসাইটের ট্রাফিক পাওয়ার যে প্রাইমারি সোর্স বা মেইন সোর্স, প্রাইমারি মানে হচ্ছে প্রধান বা মেইন যে সোর্সটা, সেটা হচ্ছে অর্গানিক সার্চ। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই অর্গানিক সার্চের ফার্স্টেই কিন্তু চলে আসতে হবে। এটা হলে কি হবে, আপনার ওয়েবসাইট আপনি অনেক অনেক বেশি ক্লায়েন্ট পাবেন, কাস্টমার পাবেন, ভিজিটর পাবেন বা ট্রাফিক পাবেন, যেটাই বলেন না কেন। তার মানে হচ্ছে এসইও সব থেকে বড় যে ফ্যাক্টটা বা কেন এসইও করবেন এই প্রশ্নের উত্তর, প্রথম উত্তর হচ্ছে আপনি বেশি ক্লায়েন্ট পাবেন, বেশি ভিজিটর পাবেন, আপনার ওয়েবসাইটে বেশি ক্লিক পাবেন। দ্যাট ইজ ওয়াই আপনি এসইও করবেন। নাম্বার টু হচ্ছে এসইও বিল্ডস ট্রাস্ট অ্যান্ড ক্রেডিটিবিলিটি। হ্যাঁ, ট্রাস্ট বিল্ড করে, বিশ্বাস স্থাপন করে, খুবই স্বাভাবিক, এটা আপনাদের বোঝাতে হবে না আই থিঙ্ক। যে বেস্ট রেস্টুরেন্ট ইন ধানমন্ডি বা বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা লেখার পরে আমরা কিন্তু, আমি গুগলে 4 নম্বর পেজে ক্লিক করেছি, আপনি কি কখনো করেন, বা যারা শুনছেন আমাকে, আপনারা কি কখনো গুগলের থার্ড ফোর্থ ফিফথ পেজে ক্লিক করবেন? আসলে কেউ করবেন না। এবং যদি কেউ করেন তার নাম্বার হচ্ছে 100-তে 1 জন, বাকি 99 জন ব্যক্তি কিন্তু সেকেন্ড পেজে আর যান না। ওনারা লেখেন বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, প্রথমেই যে একটা দুইটা তিনটা রেজাল্ট যা আপনি পেয়ে যাচ্ছেন এইটার ভিতরে কিন্তু আপনি ক্লিক করেন, সেই ওয়েবসাইটটাতে ঢোকেন, ঢুকে আপনার যে যা যা নিড আছে, যা যা খেতে চান বা যদি কোনো ইনফরমেশন আপনি পেতে চান, আপনি কিন্তু পেয়ে যাবেন এখান থেকে। তো আলটিমেট বিষয় হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে সেকেন্ড থার্ড ফোর্থ পেজে কিন্তু কেউ যায় না, তাই তো? সো এটা কিন্তু ট্রাস্ট বলা হচ্ছে, তাই না? আমি ট্রাস্ট করছি, আমি এই ফার্স্ট পেজে যেগুলো আছে এদেরকে ট্রাস্ট করছি। এবং ট্রাস্ট করার কারণটাই হচ্ছে গুগল যেহেতু এটাকে রেকমেন্ড করছে, গুগল যেহেতু বলছে রেজাল্টে যে এগুলো ফার্স্টে, তার মানে আমি এখানেই যাব। খুবই সিম্পল একটা হিসাব নিকাশ। সো এই জন্য আমরা বলছি যে এসইও বিল্ডস ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটি। মানে এসইও যদি আপনি আপনার ওয়েবসাইটে করেন, আপনার যে ক্লায়েন্ট বেজ আছে বা ভিজিটর আছে তারা আপনাকে ট্রাস্ট করবে এবং আপনার ক্রেডিটটা আরো অনেক বেড়ে যাবে। নাম্বার থ্রি যেটা অপশন আমরা বলছি, ওয়াই এসইও ফ্যাক্ট, গুড এসইও অলসো মিনস এ বেটার ইউজার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, কেন বলছি? আহ, আমরা যদি একটা এক্সাম্পল খেয়াল করি যে বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা এটা লিখে যদি আমি সার্চ করি, দেখেন এখানে একটা রেজাল্ট আসছে, সেটা হচ্ছে আম, ধরেন ঢাকাজ নব নামে একটা রেজাল্ট আসছে। আমরা একটু ক্লিক করে দেখি এটা কোন ওয়েবসাইট, তারপরে আমরা আম, আরেকটু নিচে যদি যাই, সেকেন্ড পেজে যাব, সেকেন্ড পেজে যে আমরা আরেকটা বা থার্ড পেজে একটা রেজাল্ট আমরা যদি ক্লিক করি এবং 10 নম্বর পেজে যদি যাই, গুগলের 10 নম্বর পেজে যে যদি আমরা এখান থেকে একটা ওয়েবসাইট ক্লিক করি, হ্যাঁ, আমি ফার্স্ট পেজের একটা ক্লিক করেছিলাম, সেটা হচ্ছে দেখেন ঢাকাস্নুপ.com। হ্যাঁ, এখানে আপনি মূলত রিভিউ, ওরা মূলত বিভিন্ন রেস্টুরেন্টকে রিভিউ করে, যেমন নান্দোস, তারপরে আমায়া, বার্ডস আই রুফ, সিজনাল টেস্ট, দ্য বিগ প্লেট, কারি হাউস। হ্যাঁ, এইভাবে ওরা রিভিউ করে, ওরা ফার্স্টে আছে। তো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে, ওয়েবসাইটটা একটু দেখেন ভালো করে। এটা হচ্ছে ফার্স্ট পেজ, এটা হচ্ছে সেকেন্ড পেজ। সরি, এটা হচ্ছে সেকেন্ড পেজে ছিল টেস্টি ট্রিট
bd.com এটা ছিল। টেস্টি ট্রিটের ওয়েবসাইটটাও দেখতে পারেন আপনারা। আর লাস্টে 10 নম্বর পেজে যেটা আমরা আছি দেখেন, রয়্যাল বাফেট bd.com, এটা এখনো কিন্তু লোডই হচ্ছে না। হ্যাঁ, এটা এখনো ঘুরছে তো ঘুরছেই। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য যেটা, আপনি 3টা পেজের রেজাল্ট 3 রকমের পাচ্ছেন, তাই না? আশা করছি যে আপনাদের টেস্টি ট্রিটটাই সব থেকে ভালো লাগছে, কালারফুল যেহেতু বা সুন্দর দেখতে, এবং ফার্স্ট পেজ যেটা। এবং গুগলের 10 নম্বর পেজে যিনি আছেন রয়্যাল বাফেট, ওনার ওয়েবসাইটটা লোডই নিচ্ছে না এখন পর্যন্ত। তার মানে কি? মানে হচ্ছে এই যে বেটার ইউজার এক্সপিরিয়েন্স। আপনি ইউজার এক্সপিরিয়েন্স বলতে কি বোঝায়? আপনি যখন কোনো কিছু তৈরি করবেন, ওইখানে যখন মানুষ প্রবেশ করবে অথবা দেখবে জিনিসটা, তার এক্সপিরিয়েন্সটা যেন সুন্দর হয়, ভালো হয়। হ্যাঁ, তো গুড এসইও অলসো মিনস এ বেটার ইউজার এক্সপিরিয়েন্স। তা এখন আমি নিঃসন্দেহে বলতে পারি যে এই যে রয়্যাল বাফেট যিনি আছেন, এনার ওয়েবসাইটটা খুবই দুর্বল কোয়ালিটির, মোটেও ভালো না, এবং উনি এখান থেকে কোনো ট্রাফিক পাবেন না, সহজ কথা। এবং এই কারণেই কিন্তু উনি গুগলের 10 নম্বর পেজে আছে। আর এই কারণেই টেস্টি ট্রিট গুগলের সেকেন্ড পেজে আছে। ওকে, সো সবকিছুর কারণ আছে। আপনার ইউজার এক্সপিরিয়েন্স বা কন্টেন্ট বা দেখতে যদি ভালো না হয়, গুগলও কিন্তু এটাকে প্রমোট করবে না। যাই হোক, এই বিষয়ে আমরা বিস্তারিত আরো সামনে আসছে। তো নাম্বার 4 যে রিজনটা আছে, ওয়াই এসইও ফ্যাক্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসইও ইম্প্যাক্টস দ্য বাইং সাইকেল। বাইং সাইকেল মানে হচ্ছে বি বি টু সি, যদি আপনার এই শব্দগুলো কখনো শুনে থাকেন। বি মানে হচ্ছে বিজনেস টু বিজনেস, আর বি মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার। তো এটা কেন বললাম? তার কারণ হচ্ছে আপনারা, আচ্ছা আমি সহজভাবে যদি আরেকটু বলি, পাইকারি আর খুচরা বিক্রেতাই হোক, যে আপনারা বুঝেন কোনো একটা দোকানে, আমরা যে সমস্ত মুদির দোকানে আসলে শপিং করতে যাই, চাল ডাল তেল লবণ সুজি তেল আটা এগুলো নেই, সেই সমস্ত দোকানদাররা কি করে, এই জিনিসগুলো কিন্তু অন্য একটা দোকানের কাছ থেকে অথবা আড়তের কাছ থেকে নিয়ে আসতেছে, রাইট? সো এই যে প্রসেসটা, এটাকেই কিন্তু আমরা সেই বি বলছি বেসিক্যালি, যে আপনি বিজনেস টু বিজনেস করছেন অথবা বিজনেস টু কাস্টমার সরাসরি। একটা হচ্ছে পাইকারি বিক্রি আর একটা হচ্ছে খুচরা বিক্রি, কিন্তু আলটিমেট প্রোডাক্ট কিন্তু আমার একটাই। তো এসইও ইম্প্যাক্ট দ্য বাইং সাইকেল মানে হচ্ছে, আপনি যদি ভালো এসইও করতে পারেন আপনার ওয়েবসাইটটা, আপনি যে কোনো ধরনের ক্লায়েন্ট এখানে পাচ্ছেন, এবং তারা কিন্তু আপনার রিটার্ন কাস্টমার হতে পারে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটটা যদি দেখতে সুন্দর হয়, আপনার ওয়েবসাইটটা যদি গুগলের ফার্স্ট পেজে থাকে, এবং সেটা যদি কেউ ক্লিক করে, আর সেটার ভিতর ঢুকে যদি মানুষ কোনো ইনফরমেশন পায়, কোনো অর্ডার করে যদি ভালো রেজাল্ট পায়, তার মানে হচ্ছে সে কিন্তু আপনার রিপিটেবল কাস্টমার হতে পারে। তো এই সবকিছুই ডিপেন্ড করে কিন্তু ভালো একটা ওয়েবসাইট, ভালো কন্টেন্ট, ভালো, এবং আপনার অর্ডারের ফিডব্যাকটা ভালোভাবে দেয়া, সবকিছু মিলিয়ে এটা কিন্তু একটা বাইং সাইকেল। হ্যাঁ, রিটার্ন কাস্টমার বা পুনরায় এটা গ্রোথ মেনটেন করা। তো ভালো এসইও যদি আপনি করেন, আপনার এই বাইং সাইকেল বা আপনার যে সেলিং যে স্টেপগুলো আছে, আপনি যে প্রোডাক্টই সেল করেন না কেন, এটা কিন্তু চমৎকার একটা সাইকেল তৈরি হবে, দ্যাট মিনস সুন্দরভাবে আপনি এটা মেনটেন করতে পারবেন। এরপর আমরা বলছি লোকাল এসইও মিনস ইনক্রিজ ট্রাফিক, এঙ্গেজমেন্ট অ্যান্ড কনভার্সন। লোকাল এসইও এই শব্দটা যদি আমি একটু আলোচনা করি, যদিও এটা নিয়ে একটু পরে বিস্তারিত আমি বলবো, সহজভাবে যদি বুঝাই, লোকাল এসইও একটা হচ্ছে লোকাল এসইও, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও। আপনি আপনার লোকেশনে, আমার লোকেশন যদি আমি বলি, আমার লোকেশন ঢাকা, এই ঢাকার ভিতরে আমি যদি এসইও করি, এটা হচ্ছে এক ধরনের ম্যাটার। অথবা বাংলাদেশের ভিতরে, যে আমি চাচ্ছি যে বাংলাদেশের ভিতরে কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে, শুধুমাত্র লোকাল বিজনেস বলতে কি বুঝি? দেখেন, আপনার আমরা কোনো একটা রেস্টুরেন্টে যদি খেতে যাই, ওটা কিন্তু লোকালি, তাই না? ওটা কিন্তু ঢাকাতেই আছে। তো আমরা যখন সার্চ করি, গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, তখন কিন্তু এটা লোকেশনের মাধ্যমে রেজাল্ট গুলো আমাকে আহ, দিতে থাকে। আপনি যদি আমি একটা লাইভ এক্সাম্পল এই মুহূর্তে দেখাবো। বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা আমরা যদি লিখি, অথবা বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি যদি লিখি, আমি নিয়ার মি, বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি, তাহলে দেখেন আমার আশেপাশে বেস্ট রেস্টুরেন্ট কি আছে, আমি এটা যদি জানতে চাই গুগলের কাছে, গুগল আমাকে রেজাল্ট দেখাচ্ছে, এবং দেখেন একটা ম্যাপ দেখাচ্ছে আমাকে, ম্যাপের ভিতরে বলে দিচ্ছে কোথায় কোথায় কোন কোন রেস্টুরেন্ট আছে। এবং এই যে দেখেন, একটা একটা রেস্টুরেন্টের নাম ত্রিবেণী রেস্টুরেন্ট ঢাকা, তারপরে জিনজিয়ান রেস্টুরেন্ট, সাজনা রেস্টুরেন্ট, এই 3টা রেস্টুরেন্ট আমার পাশে দেখাচ্ছে। তো এই জিনিসটা কেন আসলো? বিষয়টা হচ্ছে এটা, যে বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি লেখার পরে এই 3টা রেস্টুরেন্ট বা 4টা রেস্টুরেন্ট সামনে আসলো, অন্যগুলো আসলো না। তার কারণটা কি আসলে? তো তার কারণ যেটা, সেটা হচ্ছে যে আপনি হয়তোবা খেয়াল করলে দেখবেন, যদি কেউ এই মুহূর্তে আমাকে দেশের বাইরে থেকে শোনেন,
অথবা আপনি যদি ধরেন হচ্ছে খুলনা বা সিলেটে যদি কেউ থাকেন, একই কিওয়ার্ড লিখে যদি আপনি সার্চ করেন বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি, তাহলে আপনাকে সেই সিলেটের কোনো রেস্টুরেন্ট আপনাকে দেখাবে, খুলনার কোনো রেস্টুরেন্ট আপনাকে দেখাবে, অথবা বরিশালের কোনো রেস্টুরেন্ট আপনাকে দেখাবে। তার কারণ হচ্ছে আমাদের লোকেশনটা গুগল ট্র্যাক করে আমাদের আশেপাশে যদি কোনো রেস্টুরেন্ট থাকে সেটাকে সাজেস্ট করছে। সো এই যে প্রসেসটা, এটাকে বলা হয় লোকাল এসইও। দ্যাট মিনস বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি লেখার পরে ওই এলাকার ভিতরে কোন কোন রেস্টুরেন্টগুলো আগে চলে আসবে বা সামনে চলে আসবে, সেই সামনে নিয়ে আসার যে প্রসেসগুলো, সেগুলোকে আমরা লোকাল এসইও বলছি। যেমন দেখেন এখানে ত্রিবেণী রেস্টুরেন্ট উনি আছেন, এবং আমি যদি একটু ক্লিক করে দেখাই এখানে, আপনারা আর একটু ডিটেলসে বুঝতে পারবেন। তাহলে হবে কি, একটা পেজ চলে আসবে ত্রিবেণী রেস্টুরেন্ট বা জিঞ্জিয়ান রেস্টুরেন্ট, আমি যেটাতেই ক্লিক করি না কেন, এখানে একটা আলাদা পেজ চলে আসতেছে। এবং আমি যদি এখানে আবার ক্লিক করি ত্রিবেণী রেস্টুরেন্ট, আমার এইটা ডিটেলসটা দেখাবে। হ্যাঁ, এখানে ডিটেলস বলতে এটার রেটিং হচ্ছে 4.2, 1550 জন রিভিউ দিয়েছে অলরেডি বা ভিজিট করেছে। তারপরে জিঞ্জিয়ান রেস্টুরেন্ট 1947 জন ভিজিট করেছে 4.1, সাজনা রেস্টুরেন্ট 1593 জন ভিজিট করেছে। সো এইভাবে হচ্ছে আপনি দেখতে পারবেন ডিটেলস গুলো। হ্যাঁ, এইটাকে বলা হয় লোকাল এসইও। এগুলো করা হয় জিএমবি এর মাধ্যমে। জিএমবি মানে হচ্ছে গুগল মাই বিজনেস। ওকে, সো আমরা যেটা বলছিলাম যে লোকাল এসইও মিনস ইনক্রিজ ট্রাফিক এঙ্গেজমেন্ট এন্ড কনভার্সন। ভেরি সিম্পল, আমরা বুঝতেই পারছি। আপনি যদি লোকাল এসইও করেন আপনার ওয়েবসাইটে, তাহলে কি হবে, সেটা আপনার লোকালি ট্রাফিক এনে দিবে, বেশি বেশি ট্রাফিক আপনার ওয়েবসাইটে এনে দিবে, এবং আপনি আলটিমেটলি এঙ্গেজ করতে পারবেন ক্লায়েন্টদেরকে আপনার ওয়েবসাইটের সাথে, এবং একটা কনভার্সন তৈরি হবে ক্লায়েন্টের সাথে, আপনার একটা কনভার্সন তৈরি হওয়ার সুযোগ থাকে। এরপর আমরা বলছি এসইও বেস্ট প্র্যাকটিস আর অলওয়েজ বিং আপডেটেড। এসইও সব থেকে ভালো যে প্র্যাকটিসটা, সেটা হচ্ছে আপনাকে অলওয়েজ আপডেটেড থাকতে হবে, এবং হচ্ছে প্রতিনিয়ত এটা। কারণ যেটা আমি বলছিলাম যে এসইও আসলে এমন একটা প্রসেস, এটা আমি এখন করে ছেড়ে দিলাম আর এটা থাকবে, র্যাঙ্কে থাকবে আমার ওয়েবসাইটে, এই আশা করাটা 100% ভুল একটা আশা আমাদের। এসইও হচ্ছে প্রতিনিয়ত একটা প্রসেস। আমি একটা এক্সাম্পল দিই, আপনি একটা গাছ যদি লাগান, ধরেন আপনার বারান্দার টবে একটা গাছ আপনি লাগিয়েছেন, তো একদিনে ধরেন আমরা কি বলে 1 লিটার পানি ওই গাছকে দিয়ে দিলাম, এবং আমি চিন্তা করলাম যে আগামী 1 বছর আমি কোনো পানিই দিব না, তাহলে কি সেই গাছটা বাঁচবে? আনসার হচ্ছে নো, গাছটা বাঁচবে না। তার কারণ হচ্ছে গাছটার ধরেন প্রত্যেকদিন 20 গ্রাম বা 50 গ্রাম পানি দরকার, এবং এটা ওর দরকার হচ্ছে 3 মাস, 4 মাস, 5 মাস, বা ওই ছোট গাছটা যতদিন বড় না হয় ততদিন পর্যন্ত এই পানিটা লাগবে। তো আমি যদি 20 গ্রাম 50 গ্রাম হিসাব করে 1 2 কেজি 4 কেজি 5 কেজি পানি একবারে দিয়ে দিই, এবং যদি গাছকে বলি যে তোমাকে আমি প্রত্যেকদিন দিব না, একদিনেই তুমি খাও, তাহলে কিন্তু গাছটা বাঁচবে না। এটা ন্যাচারাল একটা থিং। সো এসিওটাও সেম। এসিওটা একবারে দিয়ে দেওয়ার কোনো বিষয় না, এটা কন্টিনিউ একটা প্রসেস। গাছের মতোই আপনাকে প্রতিনিয়ত, অথবা প্রতিনিয়ত বলছে মিন্স হচ্ছে প্রত্যেক দিনই করতে হবে বিষয়টা এরকম না, বাট মাঝে মধ্যে আপনাকে কিছু কাজ বা কিছু আপডেট যদি আপনার ওয়েবসাইট আপনি না করেন, বা কিছু প্রসেস যদি আপনি মেনটেন না করেন, আপনি আলটিমেটলি র্যাঙ্কিংটা হারাবেন। দ্যাট মিনস আপনার ওয়েবসাইটটা গুগলের সার্চ র্যাঙ্কিংটা হারাবে। সো এই জন্যই বলছি এসইও বেস্ট প্র্যাকটিস আর অলওয়েজ বিং আপডেটেড, আপনাকে সবসময় আপডেটেড থাকতে হবে। আচ্ছা, এরপরে আহ, আমরা যদি সপ্তম রিজন দেখতে চাই যে ওয়াই এসইও ফ্যাক্ট, এসইও ইজ রিলেটিভলি চিপ। হ্যাঁ, এসইওটা সবসময় একটু সস্তা। কেন বলছি এটা হচ্ছে, দুইটা এক্সাম্পল দেয়া যায় এখানে। প্রথম এক্সাম্পলটা হচ্ছে আহ, সহজভাবে আপনারা যতটুকু জানেন এই পর্যন্ত ডিজিটাল মার্কেটিং, বা যতটুকু বুঝতে পারছেন, আপনারা হয়তোবা সবাই একটা জায়গায় একমত হবেন যে আমরা যদি যত বেশি ডলার খরচ করব, যত বেশি ক্যাম্পেইন করব, আমার ওয়েবসাইটে মেবি তার বেশি বেশি ভিজিটর আসবে, তাই না? এটা হচ্ছে আমাদের একটা আইডিয়া। আমরা যারা ডিজিটাল মার্কেটিং যতটুকু শিখেছি না কেন, আমাদের একটা আইডিয়ালজি তৈরি হয়েছে যে আমরা যদি বেশি বেশি ডলার খরচ করি আমাদের ওয়েবসাইটে, তাহলে আমাদের লাইক হচ্ছে বিষয়টা এরকম যে এখানে বেশি বেশি ভিজিটর পাবো, বা বেশি বেশি মানুষজন আমাদের ওয়েবসাইট ভিজিট করবে। সো এইটা কিন্তু অনেক কস্টলি একটা বিষয়। হ্যাঁ, আপনারা যারা গুগলে অ্যাডস দেখেছেন, গুগলে যদি আপনি পেইড ক্যাম্পেইন করতে চান, আপনাকে প্রতিনিয়ত টাকা দিয়ে আসলে রাখতে হবে। ক্যাম্পেইনটা আছে, দ্যাট মিনস হচ্ছে আপনার টাকা আছে, আপনার ক্যাম্পেইন আছে। ফেসবুকেও সেম। তো আমরা যদি চাই এসইও করতে, এসইও হচ্ছে এমন একটা প্রসেস যেটা আপনাকে ওইভাবে অত বেশি ইনভেস্ট করতে হয় না, এবং আপনি যদি এসইওটা করেন তাহলে আপনি অটোমেটিক্যালি র্যাঙ্কিং এ থাকবেন। কারণ হচ্ছে যারা হচ্ছে পেইড ক্যাম্পেইন করে, তারা কিন্তু সবসময় যে পেইড ক্যাম্পেইন করে তা কিন্তু না।
ওদের একটা সিস্টেম থাকে যে কোন দিন করবে, মাসের কবে থেকে কবে করবে, একটা প্রসেস মেনটেন করে। বাট এসইও হচ্ছে সারা জীবনের জন্য। আপনি যদি কন্টিনিউ এসইও করে আপনার ওয়েবসাইটটা রাখেন, এটা এমনিতেই র্যাঙ্কিং এ থাকবে, আপনার পেইড ক্যাম্পেইন করতে হচ্ছে না। তো সেই অর্থে আমরা বলতে পারি যে এসইও চিপ। আর এসইও চিপ, সেকেন্ড যে প্রসেসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আহ, ধরেন আপনি দুইটা ওয়েতেই যদি আগান, যে হ্যাঁ আমার কাছে একটা বাজেট আছে, যেহেতু আমার একটা কোম্পানি আছে অথবা আমি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করছি, সো তার বাজেটও আছে আবার সে এসইও করতে যাচ্ছে, তাহলে কি হবে দেখেন আপনি, মানে এটা হচ্ছে বেস্ট একটা আইডিয়া যে আপনি অলওয়েজ অল টাইমের জন্য কিন্তু আপনি র্যাঙ্কিং এ থাকবেন, আপনার কম্পিটিটর যারাই থাকুক না কেন এমনিতে আপনি র্যাঙ্কিং এ থাকবেন। তার কারণ কি দেখেন, প্রথমেই হচ্ছে আমার স্ট্রং এসইও আমার ওয়েবসাইটে আমি করলাম। আমার দ্বিতীয় বিষয় হচ্ছে আমি ক্যাম্পেইনও রান করলাম, তার মানে হচ্ছে আমাকে টপকে যাওয়ার কোনো সুযোগ কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে নেই, অথবা আমার যারা কম্পিটিটর আছে তারা চাইলেও আমাকে কি বলে আমাকে রেস করে যেতে পারছে না। সো যদি এখানে বিডিং এর একটা বিষয় আছে, আপনার কম্পিটিটর কেউ যদি আপনার থেকেও গুগলে অ্যাড দেয় বেশি বিট করে, তাহলে সে আগে চলে যাবে, বাট সেটা কিন্তু সে কন্টিনিউয়াসলি করতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তার কারণ হচ্ছে মার্কেটিং এর বাজেট কিন্তু একটা লিমিটেশন আছে, প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা অ্যাড এর জন্য কিন্তু একটা লিমিটেশন থাকে। আর যারা প্রফিটেবল কোম্পানি তারা চাইলেই কিন্তু হাজার হাজার লাখ লাখ ডলার ফেসবুক ইউটিউবে ব্যয় করবে না, বাজেট নিয়ে সবাই চিন্তা করবে, তাই তো? বাট আপনাকে সেই চিন্তাটা কেন করতে হচ্ছে না, তার কারণ আপনার স্ট্রং এসইও করা আছে, প্লাস হালকা পাতলা আপনি মার্কেটিং যদি করেন আপনার ওয়েবসাইট এমনিতে র্যাঙ্কিং এ থাকবে। সো আই হোপ যে আমরা ক্লিয়ার যে কেন এসইওটাকে চিপ বলা হয় বা সস্তা বলা হয়। এরপর বলছি ইটস এ লং টার্ম স্ট্র্যাটেজি। এসইওটা অবশ্যই লং টার্ম স্ট্র্যাটেজি। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আপনাকে অ্যাটলিস্ট 3 মান্থসের একটা মিশন নিতে হবে। কোনো একটা ওয়েবসাইট যদি আপনি র্যাঙ্কিং এ করাতে চান, আপনাকে অ্যাটলিস্ট 3 মাসের একটা মিশন নিতে হবে যে হ্যাঁ আমি 2 মাস বা 3 মাস মিনিমাম কাজ করে আমার ওয়েবসাইট আমি র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবো। একটু আগে যে রেজাল্ট আমরা দেখছিলাম যে বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা লিখে সার্চ করার পরে এখানে একটা রেজাল্ট আসছিল, সেটা হচ্ছে রয়্যাল বাফেট। হ্যাঁ, তো এই রয়্যাল বাফেট এটা একটা আসলে বুফের মতো ধানমন্ডিতে অবস্থিত, দ্য রয়্যাল বাফেট। এখানে আপনি বুফের অনেক আইটেম পাবেন। এনিওয়েজ ওইটা আমাদের ম্যাটার না, ম্যাটার হচ্ছে ওই ওয়েবসাইটটাকে যদি আমাদের গুগলের 10 নম্বর পেজ থেকে কেটে এনে যদি ফার্স্ট পেজে দিতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে এই ওয়েবসাইটটাতে প্রচুর কাজ করতে হবে এসইও রিলেটেড। হ্যাঁ, তাহলেই সম্ভব যে আমার এই ওয়েবসাইটটা একসময় র্যাঙ্ক করবে ফার্স্ট পেজে, গুগলের ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে। যেভাবে আমরা টেস্টি ট্রিটটা দেখলাম, টেস্টি ট্রিট কিন্তু গুগলের সেকেন্ড পেজে ওরা অলরেডি র্যাঙ্ক করে আছে। তো আপনাকে লং টার্ম স্ট্র্যাটেজি নিতে হবে, কারণ এখানে বেশ কিছু প্রসেস আছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও, কিওয়ার্ড রিসার্চ, এভাবে বেশ কিছু জিনিস আছে। বাট অবশ্যই মাথায় রাখবেন যে এটা এসইওটা সবসময় লং টার্ম স্ট্র্যাটেজি। এটা এরকম না 2 দিন 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস করেই আমি বললাম যে ভাই আমার পেজটা কেন র্যাঙ্কিং আসলো না। হ্যাঁ, তো অলওয়েজ মাথায় রাখবেন এটা হচ্ছে লং টার্ম স্ট্র্যাটেজি, লেগে থাকতে হবে আপনার। যারা কম্পিটিটর আছে তাদের সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে, তারা কি করছে ফর্মুলা ফলো করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং আপনি নিয়ে আসতে পারবেন। লাস্ট যে কেসটা আছে সেটা হচ্ছে ইফ ইউ আর নট ইন পেজ অন ইউ আর নট উইনিং দ্য ক্লিক। আপনি যদি পেজ অনেই না থাকেন, গুগলে মানুষ কোনো কিছু লিখে সার্চ করার পরে আপনাকে যদি ফার্স্ট পেজে না পাওয়া যায়, আপনি কোনো ক্লিক পাবেন না, দ্যাট মিনস হচ্ছে আপনি কোনো ভিজিটর পাচ্ছেন না। ভেরি সিম্পল কনটেক্সট। ওকে, সো এই সমস্ত কারণ, আমরা 9টা কারণ আলোচনা করলাম যে কেন এসইও আসলে ফ্যাক্ট, এবং আই হোপ যে আমরা ক্লিয়ার যে অ্যাটলিস্ট কেন এসইও গুলো ফ্যাক্ট হচ্ছে। সো আমরা কিছু টুলস এর আলোচনায় চলে যাব। এসইওর বেসিক ইম্পর্টেন্স কি, কেন কিভাবে, এটা আই হোপ যে আমরা সবাই ক্লিয়ার অলরেডি কেন এসইও আমরা করব। তো এসইওর কিন্তু আমি যেটা বলছিলাম আজকে আমাদের আলোচনার শুরুতে, ইটস এ হিউজ প্রসেস। ইভেন আমরা এসইও নিয়ে আলাদা কোর্স রান করে থাকি 18টা ক্লাসের। সো সবগুলো তো ওইভাবে আলোচনা করা সম্ভব না, বাট আমি যেটা চেষ্টা করছি আপনাদের বেসিক আইডিয়াটা একেবারে ক্লিন কনসেপ্টে আপনাদেরকে দেওয়ার জন্য, অ্যাটলিস্ট যেন আপনারা বুঝতে পারেন যে কি করতে হবে বা আমাদের প্রসেসটা কি আসলে। প্রথমেই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, তো কিওয়ার্ড রিসার্চ যদি আমি ভুল না করে থাকি, আপনাদের গুগল অ্যাডওয়ার্ড এর ক্লাসে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম কিওয়ার্ড রিসার্চ নামে একটা কথা। এবং সেটা যদি আমি বলি, গুগল অ্যাডস এর একটা টুলস আছে কিওয়ার্ড প্ল্যানার, সেখান থেকে আমরা যে আসলে গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছিলাম যে কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন বা ডিটেলস বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো এইটাকে ওয়ান্স টাইপ অফ কিওয়ার্ড রিসার্চ বলা যায়, বাট কিওয়ার্ড রিসার্চ ইজ এ হিউজ থিং, এটা অনেক বড় একটা বিষয়।
আমি আপনাদের জাস্ট ওই দিন সামান্য একটা টুলস দেখিয়েছিলাম, যে গুগল অ্যাডওয়ার্ডস এর একটা টুলস। আমি যদি এখন আরেকটু দেখাতে চাই, ads.google.com আমি ঢুকবো। আচ্ছা, এটা ঢুকতে ঢুকতে আমি আপনাদের মেইন স্ট্রিমিং যেটা, সেখানেও নিয়ে যাব। উবার সাজেস্ট নামে একটা ওয়েবসাইটে আমি যাব। গুগল অ্যাডস সবার অ্যাকাউন্ট আই হোপ যে আছে, সেখান থেকে আমরা আমাদের গুগল অ্যাডের যে অ্যাকাউন্ট আছে সেখানে আমরা যাব। ওকে, সো আমরা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট যেটা, সেটাতে চলে আসছি। এটার ভিতরে যে সেটিং অ্যান্ড বিলিং যে অপশনটা আছে, সরি টুলস, টুলস নামে যে অপশনটা আছে, এই টুলসে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবো যে একটা টুলস চলে আসছে, যেটা নাম হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। পাশাপাশি আমরা আরো একটা ওয়েবসাইটে যাচ্ছিলাম। দেখেন, আপনারা উবার সাজেস্ট লিখে যদি গুগলে সার্চ করেন, UBERSUGGEST, উবার সাজেস্ট, তাহলে প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা পাবেন neilpatel.com। এই neilpatel.com এ আমরা ঢুকবো, এবং উবার সাজেস্ট নামে একটা জায়গায় আমরা এসেছি। এটা কি আমি একটু পরে বুঝাচ্ছি, তার আগে আমরা গুগল অ্যাডের কাজটা শেষ করে আসি। টুলস এর ভিতরে এই যে কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ। তো কিওয়ার্ড প্ল্যানারে গেলে কি হতো, আমাদের মূলত আপনাদের দেখিয়েছিলাম যে গুগল অ্যাডের, গুগলে যখন আমরা অ্যাড দিব, আমাদের কিওয়ার্ড গুলো লাগবে, রাইট? পিপিসি ক্যাম্পেইনের জন্য, পেপার ক্লিকের জন্য। তো সেখান থেকে আমরা কিওয়ার্ডের আইডিয়া বা সার্চ ভলিউমটা আসলে দেখতে পারবো। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম। সো আমি আবারও একটু জাস্ট শর্টলি ব্রিফ করে দিচ্ছি। যেমন ডিসকভার নিউ কিওয়ার্ডস, আপনি যদি দেখেন যে আমি যদি এখান থেকে বলি ফুড ডেলিভারি, সরি, ফুড ডেলিভারি, ফুড ডেলিভারি লিখে যদি আমি সার্চ করি, আপনি আইডিয়াস পাবেন। হ্যাঁ, এই যে ফুড ডেলিভারি, এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 1K থেকে 10K। অর্ডার ফুড অনলাইন, হ্যাঁ, তারপর ফুড ডেলিভারি, এখান থেকে যদি কিওয়ার্ড, হ্যাঁ, ফুড ডেলিভারি সার্ভিস, তারপরে টেক ওয়ে, টেক আউট, মিল ডেলিভারি সার্ভিস, অর্ডার ফুড, এই সমস্ত কিওয়ার্ড কিভাবে বের করতে হয়, সরি, এটা কিন্তু আমরা জানি বা আলোচনা করেছিলাম। সো এটাকে আমরা বলছি হচ্ছে কিওয়ার্ডের প্ল্যানার বা কিওয়ার্ড প্ল্যানার। আমরা যদি একটু ব্যাকে যাই এখান থেকে, তাহলে আরেকটা জিনিস দেখতে পাবো। এখানে দেখেন গেট সার্চ ভলিউম ইন ফোরকাস্ট, এটার ভিতরে যদি আপনি ক্লিক করেন, তাহলে আমরা একটু আগে একটা কিওয়ার্ড লিখেছিলাম গুগলে, সেটা হচ্ছে বেস্ট রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ইন ঢাকা, বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা লিখে যদি আমরা সার্চ করি, গেট স্টার্ট। কিওয়ার্ডের ফোরকাস্ট নেওয়া মানে হচ্ছে সেই কিওয়ার্ড সম্পর্কে আপনার ডিটেলস জেনে নেওয়া, হ্যাঁ। যেমন এই your plan can get 0 clicks for $0 and 0.40 max CPC, কস্ট পার ক্লিক হচ্ছে কি বলে 40 সেন্ট। আমরা যদি বলি বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, মানে ওই কিওয়ার্ডের এগেনস্টে যদি আপনি পেইড ক্যাম্পেইন করেন, আপনার কত টাকা দিতে হতে পারে, এরকম একটা আইডিয়া। সো যাই হোক, এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা আইডিয়া নেওয়ার জন্য আমি আপনাদের এখানে দেখাচ্ছিলাম। ইভেন এটা আমরা এখান থেকেও দেখতে পারি যে ডিসকভার নিউ কিওয়ার্ডস থেকে, যে কত থেকে কত ডলার, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত, এটা কিন্তু আমরা অলরেডি জানি। সো এটা হচ্ছে একটা স্টেপ। তো আমরা এখন যেটা আছি সেটা হচ্ছে উবার সাজেস্ট। সো উবার সাজেস্টে গেলে কি হবে দেখেন, সেটা হচ্ছে যে আপনি কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন, এবং কিওয়ার্ড রিসার্চটা কাকে বলে, আমরা অ্যাকচুয়াল আলোচনায় যদি একটু যেতে চাই, আপনি একটা ওয়েবসাইট যদি কখনো করেন, অথবা কোনো ওয়েবসাইটের প্রজেক্ট যদি আপনি হাতে নেন এসইও করার জন্য, তো আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার ওয়েবসাইটটা কোন কিওয়ার্ডের উপর দাঁড়িয়ে থাকবে, তাই না? আমরা যে এক্সাম্পলগুলো এতক্ষণ দিচ্ছিলাম, ধরেন বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা বা বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি, হতে পারে বেস্ট টি শার্ট ইন ঢাকা, হ্যাঁ, অনেকে টি শার্ট কিনতে চায়। মোট কথা, গুগলে আমরা যা কিছুই লিখে সার্চ করি না কেন, ওইটাই কিন্তু এক একটা কিওয়ার্ড, তাই তো? তো আপনাকে অবশ্যই কিন্তু ডিসিশন নিতে হবে, বা আপনাকে জানতে হবে যে আপনার ওয়েবসাইটটা কি ওয়ার্ডের, মানে কোন টাইপের কিওয়ার্ডের উপর দাঁড়িয়ে থাকবে, কি কি কিওয়ার্ড ব্যবহার করতে হবে আপনাকে। তো এটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা কখনোই আমরা র্যাঙ্ক করতে পারবো না। তো আমরা এটা, ধরেন আপনার যদি খাবারের কোনো কি বলে ওয়েবসাইট হয় বা রেস্টুরেন্ট হয়, যেটাই বলেন না কেন,
তাহলে আপনাকে অবশ্যই কিন্তু সেই কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে যে আমার কিওয়ার্ডটা আসলে কি, এবং এইটা নিয়ে আপনি কাজ করবেন বা প্রসেসিংটা কি সেটা যদি আমাদেরকে জানতে হয়, বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে কোনো একটা ওয়েবসাইট শুরু করার আগের প্রসেসটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। যে আমার ওয়েবসাইটটা কি টাইপের শুরু করা উচিত, অ্যাটলিস্ট আমরা যারা আপনার রানিং একটা বিজনেস আছে, দ্যাট মিনস ইনস্ট্যান্ট কোনো একটা ওয়েবসাইট আছে, এইটার হিসাবটা একরকম, আর আমি নতুন একটা ওয়েবসাইট বিল্ড করে সেটাকে যদি আমি র্যাঙ্কে নিয়ে আসতে চাই সেটার হিসাবটা অন্যরকম। সো উবার সাজেস্টের যে ফিচারটা আছে সেটা যদি আমরা একটু দেখি, ধরেন আমি যদি ডিজিটাল স্কলার বিডি যদি এখানে লেখার চেষ্টা করি, ডিজিটাল স্কলার বিডি.com, আমি যদি ওয়েবসাইটটা দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করি, এখানে দেখেন আমাকে কিছু রেজাল্ট দেখাচ্ছে। আমার ওয়েবসাইটের অর্গানিক কিওয়ার্ড এখানে দেখাচ্ছে হচ্ছে 1, অর্গানিক মান্থলি ট্রাফিক 0, ডোমেইন স্কোর 2, ব্যাকলিংস হচ্ছে 26। হ্যাঁ, এবং মোটামুটি একটা স্টেপ আমরা দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইট আসলে কি কি কিওয়ার্ডের জন্য বিখ্যাত, বা কি কি কিওয়ার্ডের এগেনস্ট আমার ওয়েবসাইটটাকে মানুষ সার্চ করতে পারে। তো বেসিক্যালি এখানে দেখেন যে কিওয়ার্ডটা দেখাচ্ছে, এসইও কিওয়ার্ড নামে একটা কিওয়ার্ড, সেটা হচ্ছে ডিজিটাল স্কলার বিডি লিখে যদি কেউ সার্চ করে আমার ওয়েবসাইটটা, তখন র্যাঙ্কিং এ চলে আসে বা মানুষ এটাকে দেখতে পারে সরাসরি। কিওয়ার্ড যেটা অর্গানিক কিওয়ার্ড বলা হচ্ছে। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের কিওয়ার্ড। এখন আমি এই কিওয়ার্ডটাকে যদি এরকম ভাবে দিতে চাই যে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ বা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ইন বাংলাদেশ, এই সমস্ত কিওয়ার্ডের এগেনস্টে যদি আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ নিয়ে আসতে হয়, তাহলে এই সমস্ত কিওয়ার্ড দিয়ে আগে আমাকে আইডিয়ালজি নিতে হবে যে আমার এই কিওয়ার্ডের ভলিউমটা কেমন। হ্যাঁ, তো আমি এখানে যদি লেখার চেষ্টা করি যে ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, হ্যাঁ, এইটা লিখে যদি সার্চ করি আমি, তবে একটা বিষয় আছে আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে উবার সাজেস্টের ডিফল্ট যে লোকেশনটা এটা কিন্তু ইউনাইটেড স্টেট দেয়া আছে। হ্যাঁ, যদিও এটা আপনাকে পুরো রেজাল্টই শো করবে আপনার লোকাল এরিয়া সহকারে, তারপর আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো বেসিক্যালি এখানে আমার জানা মতে বাংলাদেশটা এখন পর্যন্ত কি বলে ইনক্লুডেড না, যদি আমি ভুল না করে থাকি। আচ্ছা, ইনক্লুডেড, বাংলাদেশটা ইনক্লুড হয়েছে রিসেন্টলি। যদি আমরা সার্চ করি এই বাটনটাতে ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, তাহলে আমরা ওই যে কিওয়ার্ডটা ওইটার ডিটেলসটা আমরা দেখতে পারবো এখানে, যে এখানে আসলে কি বলছে। যেমন সার্চ ভলিউম হচ্ছে 590। হ্যাঁ, যে আপনি আপনি যে কিওয়ার্ডটা খুঁজতে চাচ্ছেন বা যে কিওয়ার্ডটা আপনি দেখিয়েছেন ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করে বাংলাদেশ থেকে 590 জন মানুষ মান্থলি, হ্যাঁ, প্রত্যেক মাসে 590 জন, মানে এটা হচ্ছে এক্সাক্ট নাম্বার না, আগে পিছে আছে, বাট অ্যাভারেজ নাম্বার হচ্ছে 590। এসইও ডিফিকাল্টি হচ্ছে 9, দ্যাট মিনস ডিফিকাল্টি যদি আমি একটু বোঝাতে চাই আপনাদেরকে যে ডিফিকাল্টি শব্দের অর্থটা আসলে কি। ডিফিকাল্টি হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে যদি আপনি র্যাঙ্ক করাতে চান, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি যত বেশি থাকবে তত আপনার জন্য কঠিন হবে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর জন্য। এই ওয়েবসাইটের ডিফিকাল্টিটা কম, আপনার আগে 9টা ওয়েবসাইট বা 9টা ডোমেইন আছে যারা আসলে এই কিওয়ার্ড এগেনস্টে র্যাঙ্ক করা। সো আপনার জন্য এটা ইজি, 9টা ওয়েবসাইটটাকে বিট করে আপনি চাইলেই এটাকে উপরে আপনার ওয়েবসাইটটাকে উপরে নিয়ে আসতে পারবেন। আর পেইড ডিফিকাল্টি এখানে 12, দ্যাট মিনস এটাও ইজি। আপনি যদি পেইড কোনো ক্যাম্পেইন গুগলে করেন, আপনার সম্ভাবনা আছে যে আপনি ফার্স্টে চলে আসবেন বা থাকবেন। আর কস্ট পার ক্লিক বা সিপিসি যেটাকে আমরা বলি, এটা বাংলা টাকায় দেখাচ্ছে 24 টাকা। তো আপনার হিসাবের জন্য আপনি যদি এখানে বাংলাদেশ না দিয়ে ইউএস দিতেন তাহলে আপনাকে ডলার দেখাতো যে কত সেন্ট আপনার লাগবে বেসিক্যালি। এখানে আরো বলছে দ্য অ্যাভারেজ ওয়েব পেজ দ্যাট র্যাঙ্কস ইন দ্য টপ 10, যারা গুগলের টপ 10-এ আছে এই কিওয়ার্ডটা নিয়ে ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, তাদের অ্যাভারেজ যেটা আছে একটা করে ব্যাকলিংকস আছে এবং ডোমেইন স্কোর হচ্ছে 52। হ্যাঁ, ডোমেইন স্কোর কি সেটা আমি পরে একদিন আলোচনা করব বা আজকে যদি সুযোগ হয়। তো এটা হচ্ছে ওদের অ্যাভারেজ। এখন এই জিনিসটাকে যদি আমরা বিট করতে পারি, আমাদের ব্যাকলিংকের সংখ্যা যদি আমরা বাড়াতে পারি আমাদের ওয়েবসাইটে,
এবং ডোমেন স্কোর যদি বাড়াতে পারি তাহলে আমরা অটোমেটিক্যালি এই কিওয়ার্ডের এগেনস্টে, ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ এই কিওয়ার্ড এগেনস্টে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করে যাবে। ওকে, আমরা যদি আরেকটু নিচে যাই, এখানে দেখেন সিমিলার কিছু কিওয়ার্ড আছে, যেমন ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ এটা লিখে আমরা সার্চ করেছি, এটার ভলিউম হচ্ছে কত 590, সিপিসি হচ্ছে 24 টাকা 72 পয়সা। আর এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ এটা লিখে মান্থলি সার্চ করে 320 জন মানুষ, এবং এটা সিপিসি হচ্ছে 36 টাকা। ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ এটা লিখে মান্থলি 320 জন মানুষ সার্চ করে 158.42 টাকা খরচ হবে আপনার। ডিজিটাল মার্কেটিং কোম্পানিজ বাংলাদেশ লিখে সার্চ করে 110 জন মানুষ, 16 টাকা 79 পয়সা। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা, যেখান থেকে আসলে আমরা আশা করতে পারি যে আমার ওয়েবসাইটটা কি কি কিওয়ার্ডের এগেনস্টে আমি র্যাঙ্ক করাতে চাই। হ্যাঁ, সো সিমিলারিটি, আমরা যেটা মূল আলোচনায় চলে আসি একটু। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এমন একটা প্রসেস যে আপনার যারা কম্পিটিটর আছে অথবা আপনি আপনার ওয়েবসাইটে এগেনস্টে যারা আসলে আছে তাদের সম্পর্কে আমার একটা অ্যাভারেজ আইডিয়া নেওয়া, অথবা আমি যদি গুগলের র্যাঙ্কে ফার্স্টে আসতে চাই আমাকে কি কি করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করলে আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে আপনার আরো কি কি করতে হবে। আপনার ব্যাকলিঙ্ক কেমন বাড়াতে হবে, আপনার ডোমেইন স্কোর কিভাবে বাড়াতে হবে, আপনার কারেন্ট পজিশন কোথায়, হ্যাঁ, এবং আপনি কতটুকু ইমপ্রুভ করছেন, এই জিনিসগুলো মূলত আমরা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে এক্স্যাক্ট একটা কিওয়ার্ড যেটার এগেনস্টে আমার ওয়েবসাইটটা দাঁড়িয়ে থাকবে গুগলে, সেই ব্যবস্থা বা সেই প্রসেসে আমরা যেতে পারি। মজার বিষয় হচ্ছে আমরা যেটাকে আছি এটা কিন্তু নীল প্যাটেল যিনি আছেন, আমি মাঝে মধ্যে আপনাদেরকে বলি যে ওনাকে আমি পার্সোনালি ফলো করি। উনি যদিও এখন ইউএসএ তে আছেন, বাট উনি হচ্ছে মূলত ইন্ডিয়ার একজন। এবং আমরা যদি ওইভাবে চিন্তা করি ওয়ার্ল্ডের টপ 10 ডিজিটাল মার্কেটার যদি আপনি বলেন যে বিশ্বের সেরা 10 জন ডিজিটাল মার্কেটার, তার ভিতর থেকে উনি একজন, এবং এশিয়ার ভিতর থেকে অবভিয়াসলি নাম্বার ওয়ানে আছেন উনি। সো যাই হোক, এটা হচ্ছে ওনার ওয়েবসাইটের একটা টুলস, উবার সাজেস্ট যেটা আমরা কথা বলছি এই মুহূর্তে, এটা হচ্ছে একটা টুলের নাম উবার সাজেস্ট, বাট এটা অ্যাকচুয়ালি ওনার ওয়েবসাইট থেকেই যায়। এইখানে দেখতে পাচ্ছেন যে app.neilpatel.com। তো বেসিক্যালি এটার একটা এক্সটেনশন আছে, আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমরা ওয়েবসাইট থেকে গেলাম, এটা আপনি দেখতে পারেন পাশাপাশি একটা এক্সটেনশন আছে, আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করে নিতে পারবেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, উবার সাজেস্টের যে এক্সটেনশনটা সেটা হচ্ছে আম, এই যে দেখেন উবার সাজেস্ট। হ্যাঁ, আমরা একটু এক্সটেনশন অ্যাড করার প্রসেসটা সবাই জানি, আবারও যদি একটু দেখাই, আপনি আপনার ব্রাউজার থেকে এই অ্যাপসে যাবেন, অ্যাপসে যে ওয়েব স্টোরে যে যদি আপনি সার্চ করেন উবার সাজেস্ট লিখে, এটা অটোমেটিক্যালি চলে আসবে। উবার, SUGGEST, উবার সাজেস্ট। এই এক্সটেনশনটা এটা অলরেডি আমার অ্যাড করা আছে, তো আপনি যে এক্সটেনশনটা অ্যাড করতে পারেন। কি সুবিধা হবে আমি একটু দেখাই। আপনি যদি গুগলে কখনো কিছু লিখে সার্চ করেন, বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা এটা লিখে যদি আমি গুগলে সার্চ করি, আমি যে জিনিসগুলো আসলে এই উবার সাজেস্টের ওয়েবসাইট বা নীলপ্যাটেল.com এটার ভিতরে যা কিছু ঢুকে আমার দেখার প্রয়োজন ছিল, এই জিনিসগুলো অটোমেটিক্যালি আপনি গুগলের সার্চ রেজাল্ট, এই যে ডান পাশে দেখেন উবার সাজেস্ট লেখা আছে, তো আপনি যখন ওই এক্সটেনশনটা অ্যাড করে নেবেন আপনার ওয়েবসাইটে বা ক্রোম ব্রাউজারে, তখন আপনার হচ্ছে এখানে ডান পাশে আপনাকে দেখাবে যে এটা রিলেভেন্ট কিওয়ার্ড গুলো কি কি আছে। বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, ভলিউম কত, হ্যাঁ, সিপিসি কত, বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা এগুলো ভলিউম কত, এগুলো আপনি সব দেখতে পাবেন, এভারেজ মান্থলি সার্চ ভলিউম। তো এটা হচ্ছে এটার সুযোগ সুবিধা, আপনারা চাইলে এখান থেকেও ঢুকতে পারেন। এইভাবে আরো বেশ কয়েকটা ওয়েবসাইট আছে উবার সাজেস্টের মতো, যেখান থেকে আসলে আমরা চাইলে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। ওকে, আই হোপ যে আমরা কিওয়ার্ড রিসার্চের বেসিক জিনিসটা বুঝতে পেরেছি যে কিওয়ার্ড রিসার্চ কি, কেন করব। তো আমরা নেক্সটে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা যখন একটা কিওয়ার্ড রিসার্চ করছি বা করব, সেটার জন্য আমাদের একটা ভিত্তি দরকার। এবং আপনি যখন একটা ভিত্তি দাঁড় করাবেন আপনার ওয়েবসাইটে, অনেকগুলো প্রশ্ন চলে আসে যে আমরা কি শুধু কিওয়ার্ড রিসার্চ অথবা পেইড ক্যাম্পেইন বা অন পেজ অফ পেজ এসইও এর মাধ্যমেই কি আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে পারবো কিনা, বাট বিষয়টা কিন্তু আসলে না। এখান থেকে আরো অনেক বেশি বিষয় আমাদের এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে অনেকগুলো শব্দ, একটা ছবির মাধ্যমে আপনারা অনেকগুলো শব্দ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে। এখানে লেখা হচ্ছে যেমন টাইটেল, ট্যাগস, মেটা, লিঙ্কস, ওয়েব, বিং, ইউআরএল, অথরিটি, ডেসক্রিপশন, হ্যাঁ, র্যাঙ্কিং, অনেক কিছু বলছি না এখানে আমি। আসলে সবকিছু কম্বিনেশনকেই আমরা কিন্তু একটা
সুন্দর এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট আমরা উপহার দিতে পারবো আমাদের ক্লায়েন্টকে, অথবা আমরা নিজেদের জন্য যদি করি। তো এই প্রত্যেকটা বিষয়কে আমরা বেশ কয়েকটা স্টেপে ভাগ করেছি। যেমন প্রথমেই যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে কন্টেন্ট। হ্যাঁ, তো আপনাদের ওয়েবসাইটে তো কন্টেন্ট দিতে হয়, তাই না? এটা তো আমরা সবাই জানি। যেমন আমার ওয়েবসাইটটা যদি এখন কেউ ভিজিট করেন, অথবা আমি যদি ডিজিটাল স্কলারের ওয়েবসাইটটা এই মুহূর্তে ভিজিট করি, ডিজিটাল স্কলারের ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখবেন যে বেশ কয়েকটা পেজ আছে আমাদের, এবং সেই পেজগুলোতে বিভিন্ন কন্টেন্ট লেখা আছে। যেমন কোর্স সেকশন রয়েছে, অ্যাবাউট আস সেকশন রয়েছে, তারপর আওয়ার টিম আছে, ব্লগ আছে, তাই না? যেমন আমি যদি একটু ব্লগে ক্লিক করে দেখাই আপনাদের, তাহলে দেখবেন যে এখানে অনেক আর্টিকেল দেয়া আছে আপনাদের জন্য, যারা বিভিন্ন টপিক সম্পর্কে জানতে চান, অথবা যারা বিগিনার, যারা আসলে ডিজিটাল মার্কেটিং বা এই সেক্টর সম্পর্কে জানতে চান, আমাদের এই ব্লগ নামে একটা সেকশনই আছে আলাদা, যে আমাদের ব্লগগুলো আপনি পড়তে পারবেন। আমরা বিভিন্ন টপিক নিয়ে লেখালেখি করি, বা আমাদের যারা অফিসিয়ালসরা আছেন ডিজিটাল স্কলারে ওনারা লেখেন, সো এই সেকশনগুলো ব্লগে দেয়া থাকে মূলত। তো এটা কিন্তু এক একটা সেকশন, তাই তো? আওয়ার কোর্স, আমাদের কি কি কোর্স আছে, অথবা আমাদের সম্বন্ধে, অ্যাবাউট মানে হচ্ছে আমাদের সম্পর্কে যদি আপনি জানতে চান। তারপরে ব্লগ আছে, যেমন এখানে হচ্ছে মার্কেটিং এর এতগুলো সেক্টরকে মাঝে কেন বেছে নেবেন ইউটিউবকে, কিভাবে একজন সফল ইউটিউবার হবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, কিভাবে করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে বিভিন্ন টপিক গুলো, বেসিক্যালি এগুলোকে ব্লগ বলছি, দ্যাট মিনস একটা পেজ। এগুলো কিন্তু এক একটা কন্টেন্ট। হ্যাঁ, তো আমি যেটা আপনাদের অলওয়েজ বলে থাকি, আজকেও সেম মেসেজ, সেটা হচ্ছে যে ব্লগ সবসময়, অথবা যে কোনো কোনো যদি একটা পেজও হয়, যেমন আমি যদি কোর্সে ক্লিক করি, আমাদের এই মুহূর্তে যে রানিং কোর্সেস গুলো আছে সেই কোর্সেস গুলো আপনারা দেখতে পারবেন এখানে। তো প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা কন্টেন্ট। হ্যাঁ, এই কন্টেন্ট গুলো লিখতে হয়েছে কাউকে না কাউকে, যেমন ডিজিটাল মার্কেটিং ফর প্রফেশনাল। তো এইটাতে যদি আমি ক্লিক করি, আপনি আবার কোর্সের ডিটেলস দেখতে পারবেন, বা ডিজিটাল মার্কেটিং কি, প্রফেশনাল কি, এটার বিষয়ে একটা ডিটেলস কথা লেখা আছে, তাই না? এই কথাগুলো তো আপনাকে অন্য কেউ লিখে দিবে না, আপনাকেই লিখতে হবে কিন্তু। তো আমি এত কথা যে জন্য বলছি, যে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করাতে গেলে অনেকগুলো বিষয়ের উপর কন্টেন্টটা হচ্ছে অনেক এক্সক্লুসিভ একটা ভূমিকা পালন করে থাকে। হ্যাঁ, কন্টেন্ট আমাদের খুব সুন্দরভাবে লিখতে হবে। প্রথম, আমরা তো অলরেডি কন্টেন্ট রাইটিং নিয়ে কথা বলেছি। সারাংশটা যদি বলি, কন্টেন্ট কখনো কপি করা যাবে না, কোনো ওয়েবসাইট থেকে কপি করা যাবে না। আপনার লেখাটা, আপনি যে স্টেপ গুলোতে আপনি আসলে কন্টেন্ট লিখছেন, এবং সেটা শুধু যে কন্টেন্ট রাইটিং তা কিন্তু না, কন্টেন্ট মানে কিন্তু একটা ব্যানারও, একটা ছবিও কিন্তু একটা কন্টেন্ট। সেই কন্টেন্ট গুলো কপি করা যাবে না, কোনো জায়গা থেকে কপি করা যাবে না, আপনার নিজের ক্রিয়েশন হতে হবে। এবং আপনার কন্টেন্টের ভিতর আপনি যে ওয়েবসাইটটা বা যে কিওয়ার্ডের এগেনস্টে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে চাচ্ছেন, সেই ধরনের কিওয়ার্ড থাকতে হবে, কিওয়ার্ড বেস কন্টেন্ট যেটাকে বলা হয়। এইটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করবে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য, যেটা কিনা আমি অলরেডি কন্টেন্ট রাইটিং এর ক্লাসে আলোচনা করেছিলাম। সো ফ্যাক্ট হচ্ছে কন্টেন্ট অলওয়েজ ইম্পর্টেন্ট। কন্টেন্টের ভিতর বেশ কিছু ট্যাগস ইউজ করতে হয় আমাদের, H1 H2 H3 যে ট্যাগ গুলো আছে, হেডিং একটু বড় হবে, প্যারাগ্রাফ গুলো একটু ছোট হবে, আপনি টাইটেল গুলো বোল্ড করে দিতে পারেন। এই যে প্র্যাকটিস গুলো, কন্টেন্ট লেখার যে গুড প্র্যাকটিস গুলো, এটাই কিন্তু এসইওর অনেক বড় একটা ফাংশন। যদি আপনি এই কন্টেন্টের ফাংশনটাও সুন্দরভাবে মেনটেন করতে পারেন, আপনি কিন্তু ভালো একটা রেজাল্ট আপনি গুগল থেকে আপনার ওয়েবসাইট থেকে আপনি আশা করতে পারেন। এরপরে যদি আমরা বলি যে টেকনিক্যাল এসইও অডিট, এসইও আসলে অনেকগুলো ফ্যাক্টের উপর দাঁড়িয়ে থাকে। বাট আপনি যখন কাজ শুরু করতে যাইবেন, কোনো একটা ওয়েবসাইটের সাথে যখন আপনি ফার্স্ট শুরু করতে চাইবেন, তখন আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এসইও অডিট করে নিতে হয় আমাদের ওয়েবসাইটটা। হ্যাঁ, আপনি ধরেন কোনো একটা প্রজেক্ট নিতে চাচ্ছেন, ধরে নিলাম যে কোনো একটা ওয়েবসাইট আপনাকে কাজ হিসেবে দিতে চাচ্ছে, বা আমি ডিজিটাল স্কলার BD.com এই ওয়েবসাইটটা আপনাদের কোনো একজনকে আমি দিব, যে এই ওয়েবসাইট আমাদেরকে র্যাঙ্ক করে দেখান। তো আপনার প্রথম কাজ কি হবে? আমরা যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবো বা কোনো একটা প্রজেক্টে আলোচনা করবো, আমাদের প্রথম কাজই হবে ওয়েবসাইটটাকে অডিট করা। হ্যাঁ, তো ওয়েবসাইট অডিট বেশ কয়েকটা প্রসেসে হতে পারে। প্রথমেই ডিজাইনগত যে বিষয়গুলো সেটা হতে পারে, তারপরে কন্টেন্টের বিষয় হতে পারে, ওয়েবসাইটের স্পিড কেমন আছে সেটা হতে পারে, তারপরে এটার অন পেজ অফ পেজ করা আছে কিনা, কোনো ব্রোকেন লিংক আছে কিনা, তারপরে হচ্ছে এটা স্মুথ কিনা, এবং এটার মোবাইল ইন্টারফেস, ট্যাবের যে ইন্টারফেস গুলো সেগুলো ঠিকঠাক আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অবশ্যই জোর দিতে হবে। যেমন আমি যদি বলি যে আমি একটা ওয়েবসাইট যখন অডিট করব, ইউজার ইন্টারফেস বা ইউজার এক্সপিরিয়েন্সটা স্মুথ আছে কিনা। হ্যাঁ, আপনারা ডিজিটাল স্কলার বিডিএরা যদি মোবাইল দিয়ে ভিজিট করতেন, তাই না?
তো মোবাইল দিয়ে ভিজিট করলে বা মোবাইল দিয়ে দেখলে কেমন লাগতো সেটাও কিন্তু অডিটের একটা পার্ট। যেমন আমি যদি আপনাদেরকে বলি, আমার digitalscholarBD.com এই ওয়েবসাইটটা দেখেন, এখানে সেকশনগুলো সাজানো আছে সুন্দরভাবে। এখানে কিছু সেকশন আছে, কিছু পেজ আছে, কন্ট্যাক্ট আস বাটন, এখানে একটা বাটন অ্যাড আছে, তারপরে এখানে একটা হোয়াইট স্পেস আছে, এখানে সুন্দরভাবে সাজানো আছে তিনটা বক্স, এরপর ওয়েলকাম একটা টেক্সট আছে, এরপর এখানে হচ্ছে ভিজিট আস ক্যারিয়ার কনসালটেন্সি নামে একটা পেজ আছে, সাকসেস স্টোরি নামে একটা পেজ আছে, এখানে সাকসেস স্টোরিজ গুলো দেখা যাবে। তারপর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন নামে একটা সেকশন আছে, এখান থেকে আপনার যখন যদি কোনো প্রশ্ন থাকে সেটা দিতে পারবেন। নিচে আর একটা ফুটার সেকশন আছে, যেখানে আসলে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলো কানেক্ট করা আছে, পপুলার লিঙ্কস এখানে দেয়া আছে, এবং ভিজিট আছে আমাদের ওয়েবসাইট, আমাদের লোকেশনটা দেয়া আছে গুগল ম্যাপে। তো এই টোটাল জিনিসগুলো কিন্তু আপনাকে, আমি যেভাবে বলে ফেললাম বিষয়টা এইভাবে না, অবভিয়াসলি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। এবং এগুলো কোনো টুলস এর মাধ্যমেও আমরা দেখতে পারবো, বিষয়টা হচ্ছে এরকম, আবার চোখের ইন্টারফেসেও দেখতে পারবো। সো আপনি কোনো টুলস এর মাধ্যমে আসলে কোনো একটা ওয়েবসাইটের র্যাঙ্কিং বা হচ্ছে কি বলে সেটার স্পিড কেমন আছে এগুলো টেস্ট করতে পারবেন। যেমন আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করি, আম, আমি একটা রিসোর্স শিট ওপেন করব, আমি রিসোর্স শিটগুলো আপনাদেরকে দিয়ে দিব সো দ্যাট আপনারা এটা আরো সুন্দরভাবে দেখতে পারেন বা এটা নিয়ে আলোচনা করতে পারেন। So, আমরা কিছু টুলস এর কথা বলছিলাম যেটার মাধ্যমে আসলে আমাদের ওয়েবসাইটের কি অবস্থা না অবস্থায় এই জিনিসগুলো আসলে আমরা যেন দেখতে পারি। হ্যাঁ, আমি যদি একটু বের করতে চাই, ব্রকেন লিঙ্কটা দেখবো আমরা, আর অন পেজ এসইও এর ভিতরে স্পিড অপটিমাইজেশন যে ফ্যাক্টগুলো সেগুলো দেখবো। আচ্ছা, সো এটা গুগলেরই একটা ইন্টারফেস আছে, আমি যেহেতু এখান থেকে সরাসরি ক্লিক করব, ডোমেইনটা দেখতে পাচ্ছেন আই হোপ, এটা হচ্ছে developers.google.com/speed/page speed insight। হ্যাঁ, তো এইটার লিংক, এটা আমি আপনাদের তো রিসোর্স শিট দিয়ে দিব, আপনারা এখান থেকে ক্লিক করতে পারবেন। এই যে অন পেজের ভিতরে পেজ স্পিড আপের বা জিটি ম্যাট্রিক্স দুইটা লিঙ্কই আছে, যে কোনো একটা দিয়ে কাজ করা যাবে। তো আমি যদি digitalscholarBD.com এই ডোমেইনটা এখানে কপি করে নিয়ে এসে পেজের স্পিডটা চেক করতে চাই এটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা সরি, এখানে একটা ভুল করেছি, হ্যাঁ, ডিজিটাল স্কলার বিডি অ্যানালাইসিসে যদি আমরা ক্লিক করি, তাহলে গুগলের যে সেকশনটা আছে ডেভেলপার সেকশন, ওইখান থেকে আমাকে আমার ওয়েবসাইটটা অ্যানালাইসিস করে দেয়া হবে যে আমার কি কি এরর আছে আমার ওয়েবসাইটে, কি কি জিনিস আমার স্মুথ করতে হবে, এই বিষয়গুলো আমাকে একটা অ্যানালাইসিস রেজাল্ট ওরা দিবে বেসিক্যালি। জিটি ম্যাট্রিক্সটা হচ্ছে আরেকটু ডিটেইল, জিটি ম্যাট্রিক্সটা হচ্ছে আপনার পুরো ওয়েবসাইটে একটা ম্যাট্রিক্স আপনি আসলে দেখতে পারবেন, এরকম একটা বিষয়। আমি দুইটাই দেখাবো। ওকে, সরি, একটু ঠান্ডা বেশি লেগে যাচ্ছে আমার। এনিওয়ে, সো দেখেন এখানে হচ্ছে ডিজিটাল স্কলার বিডি, আমি এটা যখন অ্যানালাইসিস করলাম তখন যেটা হচ্ছে যে এখানে বেশ কিছু এরর আছে। হ্যাঁ, বেশ কিছু এরর বলতে digitalscholarBD.com এইটাতে হচ্ছে ল্যাব ডেটা যেটা বলছে ফার্স্ট কন্টেন্ট পেইন্ট 7 সেকেন্ড সময় লাগছে আমার এখানে। হ্যাঁ, যে প্রথম যে ফার্স্ট ইন্টারফেস আসবে 7 সেকেন্ড সময় লাগছে। সো এটা কিন্তু মানে 7 সেকেন্ডটাও এখানে বেশি, এখানে রেট বলছে, দ্যাট মিনস এখানে আরো আমার ইমপ্রুভ করতে হবে এটা বলছে আমাকে। তারপরে টাইম টু ইন্টারেক্টিভ 27.67, টোটাল ব্লকিং টাইম এখানে হচ্ছে 4.70 ms, মানে মিলি সেকেন্ড বলা হয় বা মিনি সেকেন্ড, দ্যাট মিনস হচ্ছে আপনি 60 সেকেন্ড সামথিং ধরে নিতে পারেন। লার্জ কন্টেন্ট পেইন্ট হচ্ছে 22.5 সেকেন্ড। আর এটা হচ্ছে মোবাইলের ইন্টারফেস দেখাচ্ছে এখানে লেব ডেটা। আমি যদি ডিটেলে দেখি একটু, ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট মার্কস দ্য টাইম হুইচ দ্য ফার্স্ট টেক্সট, অর আপনি এটা ডিটেলস পড়তে পারবেন এখান থেকে কেন লাগলো এত বেশি। তো এখান থেকে এই রেট যেগুলো আছে এগুলো আপনাকে ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে স্পিড একটু সমস্যা আছে ওয়েবসাইটের, এটার রেজাল্ট হচ্ছে আমরা কিভাবে বুঝবো, 0 থেকে 49 পর্যন্ত হচ্ছে পুরো রেড জোন, দ্যাট মিনস আপনার ওয়েবসাইটটা খুব বেশি ভালো অবস্থানে নাই। 50 থেকে 89 হচ্ছে হলুদ, মোটামুটি ভালো। আর 90 থেকে 100 হচ্ছে বেশি ভালো। সো এটা হচ্ছে মোবাইলের ইন্টারফেস। আমি যদি ডেস্কটপের দিকে খেয়াল করি তাহলে আমার স্কোর হচ্ছে 25, আর মোবাইলের স্কোর ছিল 2 মাত্র। হ্যাঁ, মানে মোবাইলে খুবই বাজে অবস্থা, ডেস্কটপে হচ্ছে 25। সো
ডেস্কটপেও 1.9 সেকেন্ড লাগছে সময়, স্পিড ইন্ডেক্স হচ্ছে 5.7 সেকেন্ড। সো এটা ইমপ্রুভ করতে হবে বেসিক্যালি। তো এটার কারণটা যদি আমি আপনাদেরকে বলি, এখানে আমাদের বেসিক্যালি ওয়েবসাইটে বেশ কিছু কাজ চলছে, ভারী ভারী কাজ, বেশ কিছু কন্টেন্ট, বেশ কিছু ভিডিও আমরা এই ওয়েবসাইটে দেওয়ার চেষ্টা করছি। ইন ফিউচারে হয়তো বা ডিজিটাল স্কলার বিডি থেকে অনেকে ফ্রি বেশ কিছু টপিক রিলেটেড ভিডিও দেখতে পারবে, অথবা সরাসরি এখান থেকে রেকর্ডেড কোর্স কেনার সুযোগ আসতেছে ডিজিটাল স্কলার বিডিতে। এনিওয়ে, সো এই যে প্রসেসটা, আমরা যে প্রসেসটা নিয়ে কথা বলছিলাম, আপনি এখান থেকে ইনসাইটটা দেখতে পারবেন আপনার পেজে স্পিড। আর জিটি ম্যাট্রিক্স যেটা আমরা বলছিলাম, আমি যদি এখান থেকে ডিজিটাল স্কলার বিডি .com-এ টেস্ট ইউর ওয়েবসাইট বা টেস্ট ইউর সাইটে ক্লিক করি, তাহলে আমার স্ক্যান করবে আমার ওয়েবসাইটটা, স্ক্যান করে আমাদেরকে আরো বেশি ডিটেলস বা কি বলে আপনার ওয়েবসাইটের যে বিষয়বস্তুগুলো সেগুলো আপনাকে দিবে। সো আমরা একটু স্ক্যান হতে থাকুক, আমরা পরবর্তী আলোচনা শুরু করব এটা একটু রেজাল্টটা দেখার পরে। এটা হচ্ছে টেকনিক্যাল অডিট নিয়ে আমরা কথা বলছিলাম বেসিক্যালি। সো ওকে, এখানে আমাদের ওয়েবসাইট অ্যানালাইসিস চলছে এখন পর্যন্ত। লেটস সি রেজাল্টগুলো কি দেখায়। আচ্ছা, আমি আরেকটু অ্যাড করে ফেলি, সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট অডিট মানে হচ্ছে শুধু যে আমার পেজ স্পিড ঠিক আছে কিনা বা এগুলো ঠিক আছে কিনা তা কিন্তু না। হ্যাঁ, একটা পেজ সুন্দরভাবে অডিট করতে গেলে আপনার ফন্ট চেক করতে হবে, আপনার ওয়েবসাইটের ফন্ট ঠিক আছে কিনা, কালার ঠিক আছে কিনা, আপনার ওয়েবসাইটের লোগো যেটা সেই লোগোর এগেনস্টে আপনার ওয়েবসাইটের কালার ঠিক আছে কিনা। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার হোয়াইট স্পেস আছে কিনা, এগুলোকে বলা হয় হোয়াইট স্পেস। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা মানে এই সেকশনগুলো হোয়াইট স্পেস থাকাটা বেশি জরুরি, এটা গুগল বলে দিচ্ছে, গুগলের রেকমেন্ডেশন বেসিক্যালি। এরপর কন্টেন্টের ইমেজের কোয়ালিটি ভালো আছে কিনা। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার কোনো সেকশন আপনার এই বক্সের বাইরে বের হয়ে গেল কিনা, এরকম বেশ কিছু বিষয় আছে। যে আমার ধরেন এখান থেকে এই পর্যন্ত একটা মাপ আছে, কিন্তু হ্যাঁ এই যে যে বক্সটা, আমি যদি এখানে মাউসটা রেখে আমার মাউসটা ঘোরানোর চেষ্টা করি, তাহলে কিন্তু দেখবেন সিমিলার একটা মাপ, হ্যাঁ ওই বরাবর একটা মাপ চলে গেছে। সো এটা আবার একটু ভিতরে আছে, এটা আবার আলাদা একটা বক্স দেয়া। তো অনেক কিছু আছে, ডিজাইন রিলেটেড বিষয় আছে, টেক্সট রিলেটেড বিষয় আছে, ইমেজের রিলেটেড বিষয় আছে, এবং ফাইনালি আমার ওয়েবসাইটের যে স্পিড, আমার স্পিড ঠিক আছে কিনা, আমার যারা ইউজাররা ঢুকতেছে আমার ওয়েবসাইট ওনাদের ইউজার এক্সপিরিয়েন্স ভালো কিনা, এই সমস্ত বিষয় হচ্ছে মূলত টেকনিক্যাল অডিটের ফ্যাক্টগুলো। সো আমরা জিটি ম্যাট্রিক্স দেখছিলাম গাইস, কথা বলছিলাম। দেখেন জিটি ম্যাট্রিক্সে আমাদের গ্রেড আসছে হচ্ছে 47%, মানে খুব বেশি ভালো না। 71% হচ্ছে স্ট্রাকচারগত বিষয়, মানে 71% পর্যন্ত ম্যাক্সিমাম উঠবে আমাদের সবকিছু মিলিয়ে। আর ওয়েব ভাইটালস হচ্ছে 1.5 সেকেন্ড, আর টিবিটি 0.7। এই হচ্ছে বিষয়। আর স্পিড ভিজুয়ালাইজেশন দেখছে কোথা থেকে কোথায় কত সেকেন্ড করে লাগছে। যেমন ওয়েবসাইট ক্লিক করার পরে 1.4 সেকেন্ডে এতটুকু জেনারেট হচ্ছে, 2.2, 2.9, মানে প্রত্যেকটা সেকেন্ড পর পর কি কি হচ্ছে আমার ওয়েবসাইটে, এটা টোটাল ডিটেলস আমাকে দিচ্ছে। এবং জিটি ম্যাট্রিক্সের এখানে আরো অনেক বেশি ডিটেল আপনি পাবেন, পেজ ডিটেলস এর ভিতরে কোথায় মানে কিসের জন্য আমার টাইম বেশি লাগতেছে। হ্যাঁ, এখানে দেখেন বলে যে জিএস, মানে ওয়েবসাইটে বেশ কিছু ফাইল থাকে ব্যাকএন্ডে, ওটার নাম হচ্ছে জেএস বলা হয়, বা সিএসএস, আপনারা এটা শব্দ শুনেছেন কিনা। সেই সমস্ত জায়গাতে কিছু কাজ করতে হবে আমার, তাহলে আমার ওয়েবসাইটের স্পিডটা আরো বেশি বাড়বে মূলত। হ্যাঁ, যেমন জাভা স্ক্রিপ্ট জেএস, তো জাভা স্ক্রিপ্টে আমার সময় যাচ্ছে একটু, জাভা স্ক্রিপ্ট গুলো আপডেট করতে হবে, কিছু রিকোয়েস্ট আছে, এগুলো রিফিল যদি আমি করি আমার ওয়েবসাইটের স্পিড গুলো বেড়ে যাবে। সো এই জিনিসগুলো মূলত আমরা কোথা থেকে পাবো, gtmatrix.com। এখানে যদি আপনি যান, আপনার যে কোনো ওয়েবসাইট ওরা স্ক্যান করে রেজাল্ট গুলো জানাবে। এরপরে যদি আমরা কথা বলি অন পেজ অফ পেজ এসইও নিয়ে। অন পেজ অফ পেজ এসইও হচ্ছে খুব সহজ কনসেপ্টে যদি আমি বলার চেষ্টা করি, একটা ওয়েবসাইটের ভিতরে থেকে, একটা ওয়েবসাইট তো একটা ওয়েবসাইট, তাই না? যেমন এই ডিজিটাল স্কলার, এটা একটা ওয়েবসাইট, তো এটা আপনারা দেখতে পাচ্ছেন বা আমি দেখতে পাচ্ছি, বাট আমি কিন্তু এটার ভিতরে চাইলে ঢুকতে পারবো। হ্যাঁ, এবং এটার ভিতরে ঢুকে আমি অনেক চেঞ্জ আনতে পারবো, অনেক কাজ করতে পারবো। আর যেমন খুব সহজে যদি আমি বলি, ব্লগ সেকশনে যদি আমি যাই, এই ব্লগ সেকশনে যে আমি আমার কিছু লেখা আমি কিন্তু আপডেট করতে পারবো চাইলে। সো এই যে প্রসেসটা, আমি নতুন একটা ব্লগ ছাড়তে পারবো। এই যে বিষয়গুলো, মানে ওয়েবসাইটের ভিতরে ঢুকে কোনো চেঞ্জেস যদি আমি নিয়ে আসতে চাই, সেটাকে বলা হচ্ছে অন পেজ এসইও। আর আমার ওয়েবসাইটের বাইরে থেকে যদি আমি কোনো কাজ করি, দ্যাট মিনস হচ্ছে আমার ওয়েবসাইটটা আছে, বাট আমার ওইটার ভিতরে ঢুকতে হবে না, আমি বাইরে থেকে যা খুশি তাই করব। এবং আমার যা খুশি তাই বলতে হচ্ছে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য যা কিছু করা প্রয়োজন, সো ওগুলোকে বলা হয় অফ পেজ এসইও। মানে হচ্ছে
এসইও দুই ধরনের, এসইও বেসিক্যালি বেশ কয়েক ধরনের, বাট ফর্মুলাগত জায়গায় এসইও দুই ধরনের, অন পেজ এসইও, অফ পেজ এসইও। অন পেজটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে ঢুকে যদি আবার কিছু করতে হয়, ওয়েবসাইটের ভিতরে ঢুকে এসইওর যে প্রসেস সেটা হচ্ছে অন পেজ, আর বাইরে যেটা সেটা হচ্ছে অফ পেজ। সো এটা মাথায় রাখার চেষ্টা করবেন। আমরা প্রথমে অন পেজ এসইও নিয়ে একটু কথা বলবো। এখানে আমার একটা রিসোর্স শিট আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। অন পেজ এসইওটা যেটা বললাম, হোয়াট ইজ অন পেজ এসইও, যেটা আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে ঢুকে ওয়েবসাইটের ভিতরে ঢুকে যেটা করতে হবে সেটাই হচ্ছে অন পেজ এসইও। এটার ইম্পর্টেন্সটা অনেক বেশি। তার কারণ হচ্ছে যে অন পেজ এসইও হচ্ছে ইন্টারনাল যত চেঞ্জেস গুলো আছে, তার কারণ আপনি যখন একটা ওয়েবসাইট অডিট করবেন, আপনার কাজ চোখে যত কিছু ধরা পড়বে, হ্যাঁ, একটা ওয়েবসাইট অডিট করার পরে চোখে বা আপনার বিভিন্ন টুলস এর মাধ্যমে আপনি যখন পরিমাপ করবেন কোন একটা ওয়েবসাইট, যত রেজাল্ট ধরা পড়বে এগুলো যদি আপনাকে ঠিকঠাক ভাবে মেনটেন করতে হয় বা সার্ভ করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই অন পেজ এসইওর হেল্প নিতে হবে। আপনি কিন্তু অফ পেজ এসইওর কোনো কিছু করেই আপনি এটাকে রিকভার করতে পারবেন না। সো অন পেজ এসইও অনেক ভাবে বলা যায়, বাট আমরা কথা বলবো টপ 10 ফ্যাক্টর ফর অন পেজ এসইও। সব থেকে বড় যে 10টা ফ্যাক্টর, নাম্বার ওয়ান হচ্ছে ইউজিং মেটা ট্যাগ। মেটা ট্যাগ গুলো আসলে কি? মেটা ট্যাগ হচ্ছে, আমরা মেটা ট্যাগ কি সেটা যদি আমরা বুঝতে চাই, আমি ধরেন ডিজিটাল স্কলার বিডি এটা লিখে আমি গুগলে সার্চ করলাম। কোন একজন ব্যক্তি আমার ওয়েবসাইটের নাম ধরেন জানে না, হ্যাঁ, কোন একটা ব্যক্তি আমার ওয়েবসাইটের নাম যদি ঠিকঠাক না জানে, সে জাস্ট ডিজিটাল স্কলার বা ডিজিটাল স্কলার বিডি এটা লিখে যদি সার্চ করে, আমার এখানে একটা রেজাল্ট দেখাবে। এবং আপনি যদি একটু নিচে যদি তাকান, দেখেন এখানে ডিজিটাল স্কলার বিডি ডট কম, এটার ডোমেনের নাম তো আছেই, নিচে একটা লেখা আছে, তাই তো, টাইটেল হিসেবে ডিজিটাল স্কলার গ্রো ইউর স্কিল উইথ ডিজিটাল স্কলার। ঠিক আছে, ডিজিটাল স্কলার মেইন প্রতিষ্ঠানের নাম, ওটা একটা স্লোগান আছে বা ট্যাগলাইন আছে, সেটা হচ্ছে গ্রো ইউর স্কিল উইথ ডিজিটাল স্কলার। আপনি আপনার স্কিলটা গ্রো করেন ডিজিটাল স্কলারের সাথে। সো আমরা আমাদের স্কিল ডিজিটাল স্কলার সাথে গ্রো করতে পারবো কিনা সেটা হচ্ছে নেক্সট স্টেপ, বাট এটা কেন নিয়ে আসলাম বা কেন আপনাদের দেখালাম, আবার নিচে যদি একটু খেয়াল করেন, এখানে বলছে ওয়েলকাম টু দ্য স্কুল অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও, উই প্রোভাইড দ্য লেটেস্ট ট্রেন্ডিং টেকনিক ওভার ডিজিটাল মিডিয়া, ডিজিটাল স্কলার্স অফার এ হলিস্টিক এডুকেশন। হ্যাঁ, তো এটা কিন্তু একটা ডিটেলস লেখা আছে, একটা ডেসক্রিপশন লেখা আছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, আমরা যখন কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করব, এইটাকে কি বলছি, এটাকে কি বলছি? এইটা হচ্ছে মেটা টাইটেল। আমি আবারও রিপিট করছি, আমি আপনাদের সামনে এখন যে টাইটেলটা দেখাচ্ছি, ডিজিটাল স্কলার গ্রো ইউর স্কিল উইথ ডিজিটাল স্কলার, এটাকে বলা হয় মেটা টাইটেল, আর এটাকে বলা হয় মেটা ডেসক্রিপশন। তো আমি এগুলো দুইটাই হচ্ছে অন পেজের অংশ। এখানে বলা হচ্ছে ইউজিং মেটা ট্যাগ বা টাইটেল, আর ট্যাগ হচ্ছে ট্যাগ কোনটা, ট্যাগ কিন্তু এখানে ডিজিটাল স্কলার, আপনাদেরকে কিন্তু বুঝতে হবে ডিজিটাল স্কলার এই শব্দটাই হচ্ছে ট্যাগ, আর টোটাল জিনিসটাকে মিলিয়ে আমরা বলছি টাইটেল। তো এগুলো আমরা কিভাবে করব? ওয়েবসাইটের ভিতরে ঢুকে করতে হবে, মেটা টাইটেল এন্ড ডেসক্রিপশন আপডেট করতে হবে। সো অন পেজ এসইওর অবশ্যই মাথায় রাখবেন যে আপনার কোম্পানি যদি কোনো স্লোগান থাকে বা টাইটেল থাকে, তাহলে আপনাকে মেটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন আপডেট করতে হবে। যেমন এরপরে আমরা বলছি টাইটেল ট্যাগ, যদিও টাইটেল ট্যাগ এটাকেও টাইটেল ট্যাগ বলা যায়, বাট এটাকে বলা হয় মেটা টাইটেল ট্যাগ। ইটস কল্ড মেটা। মেটা জিনিসটা কি? আমরা আমাদের ডোমেইন খুঁজে বের করার জন্য যদি গুগলে সার্চ দিই, অথবা আমাদেরকে কেউ খুঁজে বের করার জন্য গুগলে যদি কোনো কিছু লেখে, আমাদের সম্পর্কে যে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনটা দেখাবে ওইটাকে মেটা বলা হচ্ছে, এখানে মেটা। তো এই মেটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনটা আমাদের অলওয়েজ আপডেট রাখতে হবে, বা আপনার ক্লায়েন্ট অ্যাট্রাক্ট যাতে হয় এই ব্যবস্থা আপনাকে করতে হবে, যে অ্যাট্রাকটিভ কোনো একটা কন্টেন্ট লেখা। এরপর আমরা টাইটেল ট্যাগ যেটাকে বলছি, টাইটেল ট্যাগটা বেসিক্যালি, টাইটেল ট্যাগ কি হতে পারে? কোনো একটা পেজ যদি আপনি করেন, আমি এবার একটু অন্য ওয়েবসাইটে যাই, ধরেন আমরা প্রথম আলো ডট কমে যাবো। হ্যাঁ, প্রথম আলো ডট কম বাংলাদেশের সব থেকে বড় অনলাইন বাংলা একটা নিউজ পোর্টাল, বা বাংলার ভিতরে সব থেকে বেস্ট একটা ওয়েব পোর্টাল। সো আমরা ধরেন এই বিনোদনের পেজে গেলাম, তাই না? আমরা বিনোদনের নিউজ পড়তে অবশ্যই সবাই কমফোর্ট ফিল করি। তো বিনোদনের পেজে আমরা আছি, প্রথম আলোর বিনোদন পেজ। এখন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যদি আমি আমার মাউসটা এই প্রথম আলোর যে ট্যাবটা, এই ট্যাবের উপরে যদি রাখি কোনোভাবে, ওকে, এই ট্যাবের উপরে যদি আমার মাউসটা রাখি, তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে
বাংলা এন্টারটেইনমেন্ট, নিউজ, নাটক, মিউজিক, সেলিব্রিটি গসিপ স্ল্যাশ প্রথম আলো। নিচে আবার লেখা প্রথম আলো .com, তাই না? মাউসের দিক যদি আপনারা খেয়াল করেন। সো এইটাকেও কিন্তু আমরা ওয়ান টাইপ অফ মেটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন অথবা টাইটেল ট্যাগ আপনি বলতে পারেন। যেমন এটাকে আমরা এখন বিনোদন পেজে আছি, এই বিনোদন পেজের টাইটেল ট্যাগ হচ্ছে বাংলা এন্টারটেইনমেন্ট, নিউজ, নাটক, মিউজিক, সেলিব্রিটি গসিপ। এই যে টাইটেলটা বা ট্যাগটা, এটাকে আমরা বলতে পারি মেটা টাইটেল ট্যাগ। ওকে, সো এই টাইটেল ট্যাগটা প্লাস ডেসক্রিপশনটা আমাদেরকে অলওয়েজ আপডেট করতে হবে। এটা কিন্তু পেজ ওয়াইজ। আপনি যখন বিনোদন রেখে ধরেন আপনি আহ, বিশ্বতে ক্লিক করবেন, দ্যাট মিনস আন্তর্জাতিক নিউজগুলো আপনি দেখতে চাইবেন। এই বিশ্বতে ক্লিক করলে আপনি যদি আবার মাউসটা ওইখানে রাখেন তাহলে আপনি দেখবেন লেটেস্ট ওয়ার্ল্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ, ফটো অ্যান্ড ভিডিও স্ল্যাশ প্রথম আলো। সো এই জিনিসগুলোকে বলা হচ্ছে টাইটেল ট্যাগ। মানে হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা নিউজের এগেনস্ট এক একটা টাইটেল ট্যাগ আমাদেরকে দিতে হয়। আমরা যখন কোনো কন্টেন্ট আপলোড করি আমাদের ওয়েবসাইটে তখন এই ট্যাগগুলো দিয়ে দিতে হয়, সো দ্যাট এটা সুন্দরভাবে মানে কি বলে শো করে এবং ক্লায়েন্টের যে সরি মানে ইউজার যারা তাদের এক্সপিরিয়েন্সটা যেন সুন্দর হয়। কিওয়ার্ড বেসড টাইটেল, আমরা যখন কোনো একটা টাইটেল লিখবো কন্টেন্টের হতে পারে বা কোনো একটা ওয়েবসাইট সরি কোনো একটা ওয়েবসাইটের পেজের, তখন এটা টাইটেলটা যেন কিওয়ার্ড বেস হয়, যেমন মিনিংফুল হয়। আমরা একেবারে আলোচনার শুরুতে আলোচনা করছিলাম বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা। তো আপনি আপনার রেস্টুরেন্ট যদি আসলেই থাকে আপনি এমনভাবে টাইটেলগুলো লেখেন বা ট্যাগগুলো লেখেন যেখানে কিন্তু এই কিওয়ার্ডটা থাকে, যেমন বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা। এইভাবে চেষ্টা করতে হবে আমাদের। এরপরে বলছি পারমালিঙ্ক অপটিমাইজেশন। পারমালিঙ্ক অপটিমাইজেশনটা কি? পারমালিঙ্কটা কি দেখেন, আমি যদি কোনো নিউজে ক্লিক করি, ধরেন লকডাউন শিথিল করছে ফ্রান্স, হ্যাঁ, এই নিউজটাতে যদি আমি ক্লিক করি, এটার একটা লিঙ্ক আছে না? এটার কিন্তু একটা লিঙ্ক আছে। ধরেন এই লিঙ্কটা কেউ আমাকে পাঠাইতে চান, সরি। সো ধরেন এই নিউজটা আমাকে কেউ পাঠাইতে চান, তখন কিন্তু আপনারা এই লিঙ্কটা আমাকে পাঠান। সো বেসিক্যালি এটাকে লিঙ্ক আমরা সবাই বলি বা ইউআরএল বলি। এইটাকে আবার পারমালিঙ্কও বলা হয়। হ্যাঁ, কোনো একটা নিউজের ভিতরে আপনি যদি ঢোকেন, ঢুকে আহ, ওই লিঙ্কটা দেখছেন, এখানে কি লেখা, প্রথম আলো .com স্ল্যাশ ওয়ার্ল্ড স্ল্যাশ ইউরোপ স্ল্যাশ লকডাউন শিথিল করছে ফ্রান্স। এই টোটাল জিনিসটাকে বলা হয় পারমালিঙ্ক। এখন আপনার ওয়েবসাইটের পারমালিঙ্ক যদি বাজে থাকে, খারাপ থাকে, দ্যাট মিনস এবিসিডি বা হাবিজাবি মানে হাবিজাবি যদি চলে আসে, তখন এই জিনিসটা কিন্তু একটু লুকস উইয়ার্ড। এবং অনেক ওয়েবসাইট আছে আপনারা ঢুকে দেখবেন যে এই জিনিসগুলো এইভাবে সুন্দরভাবে বিন্যাস করা নেই। এটাকে বলা হয় পারমালিঙ্ক। সো এই পারমালিঙ্ক গুলো আমাদের ঠিক করতে হয়। অনেক মানে ম্যাক্সিমাম ওয়েবসাইটে ঠিক থাকে না, ঠিক করে নিতে হয় আমরা যখন ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকি। আমি একটু যদি আপনাদেরকে দেখাই, অনেকগুলো আলোচনায় করে যাচ্ছি এগুলো যদিও জাস্ট আলোচনার জন্য, বাট আমি কিছু জিনিস আপনাদের এখান থেকে দেখাতে চাইবো। যেমন আমি এখন এই মুহূর্তে আমার ওয়েবসাইট যেটা মুন্নারুজ.com ওইটার ভিতরে আছি। হ্যাঁ, সো আমি আপনাদের সাথে কথা বলছিলাম পারমালিঙ্ক নিয়ে। সো পারমালিঙ্ক যদি আমি দেখতে চাই, সেটিং এর ভিতরে দেখেন এখানে পারমালিঙ্ক নামে একটা অপশন আছে। তো আমি কেন বলছিলাম এই কথাগুলো একটু যদি খেয়াল করাতে চাই আপনাদেরকে। পারমালিঙ্ক হচ্ছে এমন একটা বিষয়, এখানে দেখেন এই যে কমন সেটিং যেগুলো আছে, আমি যদি কোনো নিউজ বা কোনো পেজ বা কোনো কন্টেন্ট আপলোড করি এখন আমার মুন্নারুজ.com এ, তাহলে এভাবে আসবে https munaruz.com স্ল্যাশ পি 123, এটা হতে পারে একটা। আবার একটা ডেট অ্যান্ড নেম হতে পারে, যেমন munaruz.com স্ল্যাশ 2020 11/25 স্যাম্পল পোস্ট। হ্যাঁ, মান্থ অ্যান্ড নেম হতে পারে, নিউমেরিক হতে পারে, তারপরে পোস্ট নেম হতে পারে। তো দেখেন এইটা সব থেকে সহজ জিনিস না? munaruz.com স্ল্যাশ স্যাম্পল পোস্ট, দ্যাট মিনস আমার কোনো লিঙ্ক যদি এত সহজ হয়, সুন্দর হয়। স্যাম্পল পোস্ট মানে হচ্ছে আমি যেটা লিখবো, দ্যাট মিনস হচ্ছে এই যে লকডাউন শিথিল করছে ফ্রান্স, এটা যেমন টাইটেল, এইটাই কিন্তু আবার পারমালিঙ্কের মতোই। হ্যাঁ, তো এইটাকে বলা হয় পারমালিঙ্ক অপটিমাইজেশন। এগুলো যখন আপনারা সরাসরি কাজ করবেন ওয়েবসাইটের ক্ষেত্রে তখন এটা আরো ওয়েল প্ল্যানেড ভাবে দিতে পারবে। সো এই সেটিং গুলো চেঞ্জেস করে নিতে হয়, পারমালিঙ্ক অপটিমাইজেশন করতে হবে। ডেসক্রিপশন ট্যাগ, ডেসক্রিপশন বলতে আমরা যেটা দেখাচ্ছিলাম যে গুগলে কিছু সার্চ করার পরে এইখানে এই জিনিসটাকে ডেসক্রিপশন বলা হয়, এইটার ভিতরেও কিছু ট্যাগ আমাদের দিয়ে দিতে হবে। হ্যাঁ, ট্যাগ বলতে হতে পারে ডিজিটাল মার্কেটিং। দেখেন এখানে যদি একটু খেয়াল করেন, কিছু লেখা আছে বোল্ড করা, তাই না? এই যে ডেসক্রিপশনের ভিতরে, যেমন ডিজিটাল, তারপর ডিজিটাল স্কলার, এইগুলোকে বলা হয় ট্যাগ। মানে একটু বোল্ড করে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, এটাকে বলা হচ্ছে ট্যাগস।
সো এই ট্যাগগুলো আমরা চাইলে দিয়ে দিতে পারবো, এবং এটা দেওয়া উচিত অন পেজের ক্ষেত্রে। তারপর হচ্ছে অল্টা ট্যাগ। অল্টা ট্যাগ হচ্ছে আমরা যদি কোনো লেখা, বিশেষ করে যদি কোনো ফটো ব্যানার যদি আপলোড করি আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে, আমি আপনাদের মাঝে মধ্যে বলি যে আহ, মানে কি বলে, ইউনিক ব্যানার পোস্ট করার চেষ্টা করবেন যেটা আপনার ক্রিয়েশন। তো এইটার লাইভ এক্সাম্পল যদি আমি দেখাই, ধরেন ডিজিটাল স্কলার বিডি লিখে যদি আমি গুগলে সার্চ করি, তো বেসিক্যালি এটা তো আপনি দেখতেই পাচ্ছেন। আমি যদি একটু ছবিতে ক্লিক করি, ডিজিটাল স্কলার বিডি লেখার পরে যদি আমি ছবিতে ক্লিক করি এখানে, অথবা আরেক কাজ করবো, আমি শুধুমাত্র ডিজিটাল স্কলার লিখবো। ডিজিটাল স্কলার লেখার পরে দেখেন এখানে বেশ কিছু লোগো, বেশ কিছু ছবি বা বেশ কিছু জিনিস চলে আসছে বেসিক্যালি। এই যে দেখেন ডিজিটাল স্কলার। তো এই জিনিসটা কেন আসলো বা কিভাবে আসে, হ্যাঁ আমি কি খুঁজতে চাচ্ছি গুগলে, এটা গুগল কিভাবে বুঝে। তো এটা অনেক বিস্তারিত আলোচনা, সারাংশ কথা হচ্ছে ট্যাগ দিতে হয়। হ্যাঁ, অল্টা ট্যাগ। আমি আমার ওয়েবসাইটে যদি কোনো ছবি আপলোড করি তখন এটাকে একটা অল্টা ট্যাগ দিয়ে তারপর আমাদেরকে আপলোড করতে হয়, দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন। এবং অল্টা ট্যাগটা হচ্ছে আমরা যখন কোনো একটা কন্টেন্ট আপলোড করি, যেমন এখানে যদি আমি একটা পোস্ট করে আপনাদের দেখাতে চাই, অ্যাড নিউ, মানে আমার ওয়েবসাইটে যদি আমি কোনো পোস্ট অ্যাড করতে চাই তখন আমাদেরকে এই ফাংশনগুলো থেকে আমরা বেসিক্যালি এগুলো করতে পারবো। পোস্টের অল্টা ট্যাগ বা অল্টা ডেসক্রিপশন, বা আমরা যেটাকে বলছিলাম টাইটেল ট্যাগ, সবকিছু আপনি পোস্ট থেকে করতে পারবেন। যখন আপনি কোনো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এইটা মেনটেন করছেন ওসিও প্রসেসগুলো, তখন আপনি পোস্টের থ্রুতে আপনি সবগুলো জিনিস করতে পারবেন। সো আরো জিনিসগুলো আমি একবার আলোচনা যেহেতু করবো একটু দেখিয়ে আসি। যেমন অল্টা ট্যাগ বলেছি, মাথায় রাখবেন, এটা আমি এখন দেখাবো। এইচ1 থেকে H6 ট্যাগ, কিওয়ার্ড বেস কন্টেন্ট অলরেডি আলোচনা করেছি, পেজ স্পিড আপের কথা বলেছি, সোশ্যাল শেয়ারিংটা এটা বলবো আমি। সো আমরা মূলত একটা অ্যাড নিউ একটা মানে কি বলে একটা জায়গা আছি, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটে, দ্যাট মিনস munnaru.com-এ যদি কোনো পোস্ট আমি অ্যাড করতে চাই, প্রথমে হচ্ছে টাইটেল। হ্যাঁ, এই টাইটেলের কথা আমরা বলছিলাম যে আপনি টাইটেল ট্যাগ এবং সুন্দর একটা টাইটেল যদি আপনি দেন তাহলে আপনার এই পেজটা গুগলে খুঁজে বের করতে খুব সুন্দর হবে যদি আপনি কিওয়ার্ড বেস দেন। এখানে আপনি লিখবেন ডিটেলস, দ্যাট মিনস আপনার যত কথাবার্তা আছে, যত কন্টেন্ট আপনি লিখতে চান। আর যদি আমরা একটু নিচের দিকে আসি, এখানে দেখেন ট্যাগস আছে। হ্যাঁ, এই ট্যাগগুলোই হচ্ছে অল্টা ট্যাগ। যদি আমরা এখান থেকে অল্টা ট্যাগ সিলেক্ট করবো একটা ব্যানার দিয়ে, যেমন আমি যদি এখান থেকে কোনো ছবি আপলোড করতে চাই, সেট ফিচার ইমেজ, এখান থেকে যদি কোনো ছবি আমি আপলোড করতে চাই, ওই ছবি আপলোড করে আমি অল্টা ট্যাগ দিয়ে দিতে পারবো এখান থেকে। ধরেন আমি এই এসইও এই ছবিটা ক্লিক করলাম, এটা সিলেক্ট করলেই অল্টা টেক্সট নামে একটা কথা আছে, দেখতে পাচ্ছেন এখানে, যে আমি কোনো একটা কন্টেন্টের এগেনস্টে যদি এই ব্যানারটা রাখতে চাই, এই যে অল্টা টেক্সট যেটা, এটা কিন্তু অল্টা ট্যাগ। তো আপনি এখানে চাইলে এসইও লিখতে পারেন বা ডিজিটাল মার্কেটিং লিখতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো একটা ব্যানার যখন আমরা মানে রেডি করি একটা ওয়েবসাইটে দেওয়ার জন্য, আমি আবারও পরিষ্কারভাবে বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। আমরা ওয়েবসাইটে যদি কোনো ব্যানার রেডি করি কখনো, যেটা আমাদের ওয়েবসাইটে দেওয়ার কথা, ওই ছবিটা যখন আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করবো, আপলোড করার আগে এভাবে দেখেন টিক চিহ্ন দেওয়ার আগে এখানে অল্টা টেক্সট নামে একটা জায়গা থাকবে, এখানে আপনি আপনার কথাগুলো লিখে দিবেন, দ্যাট মিনস ট্যাগ গুলো দিয়ে দিবেন, ওইটাকে বলা হচ্ছে অল্টা ট্যাগ। ওকে, এরপরে হচ্ছে আমরা বলছিলাম সোশ্যাল শেয়ারিং, দ্যাট মিনস হচ্ছে আপনার সোশ্যাল শেয়ারিং বাটনটা থাকা উচিত, অথবা আপনি যে কন্টেন্টটা লিখবেন তাই না, ওই কন্টেন্টের ভিতরে আপনি চাইলে শেয়ারিং এর অপশনগুলো অন রাখতে পারেন, বা এটার জন্য বিভিন্ন প্লাগইনস পাওয়া যায় ওয়েবসাইটগুলোতে। মোটামুটি কথা হচ্ছে, আমি একটু এটা এক্সাম্পল দেখাবো প্রথম আলো থেকেই। আপনি যদি চান, এই যে লকডাউন শিথিল করেছে ফ্রান্স, এটার দেখেন চাইলে ফেসবুক, টুইটার বা বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করতে পারবেন। এখান থেকে একটা ক্লিক করলেই সরাসরি আপনার ওয়েবসাইট থেকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়ে যাবে। এই বাটনগুলো অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন আপনার ওয়েবসাইটে, তাহলে কি হবে, অন পেজ এসিওটা অনেক স্ট্রংলি কাজে লাগবে। ওকে, সো এটা হচ্ছে মোটামুটি অন পেজ এসইওর আলোচনা। অফ পেজ এসইও নিয়ে যদি একটু কথা বলি, অফ পেজ এসইওটা আসলে কি, আমি প্রথমে বলেছিলাম যে অফ পেজ এসইও হচ্ছে আমার পেজের বাইরে থেকে যত আলোচনা আছে, দ্যাট মিনস হচ্ছে আমি আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে চাই, বাট এটার বাইরে থেকে যত কার্যক্রম আমি করব, ইটস অল অ্যাবাউট অফ পেজ এসইও, রাইট? সেই অফ পেজ এসইওর কথা যদি আমরা বলতে যাই, আমাদেরকে প্রথমেই দেখেন এখানে আমরা বলছি যে টু আইটেম ফর অফ পেজ এসইও, দুইটা আইটেম আছে, একটা হচ্ছে ন্যাচারাল লিঙ্কস আর একটা হচ্ছে সেলফ ক্রিয়েটেড লিঙ্কস। হ্যাঁ, মানে দুই ধরনের লিঙ্ক আমরা মূলত করতে পারি। অ্যাকচুয়ালি আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি যারা লিঙ্ক বুঝেন না। অফ পেজ এসইও মানেই হচ্ছে লিঙ্ক বিল্ডিং বা লিঙ্ক তৈরি করা।
মানে হচ্ছে আরো সহজভাবে যদি আমি বুঝাই, ধরেন আপনাকে আমি বললাম যে আমার ওয়েবসাইট যেটা আছে digitalscholarBD.com, এই ওয়েবসাইটের অফ পেজ এসইও করেন। তাহলে আপনি কিভাবে করবেন? আপনাকে তো এই ওয়েবসাইটের কোনো অ্যাক্সেস আমি দিব না। তার মানেই হচ্ছে আপনার একমাত্র কাজ হচ্ছে এটা নিয়ে মানে কি বলে প্রচারণা চালানো বিভিন্ন জায়গায়, তাই না? বা লিঙ্ক বিল্ড করা। মানে এই ওয়েবসাইটের কথাগুলো অন্যান্য ওয়েবসাইটে বা বিভিন্ন জায়গায় যে বলা, এটাই হচ্ছে আলটিমেট একটা আলোচনা। বাট এটা ডিটেলস যখন আমরা আলোচনা করব, এখানে আমরা বলছি দুই ধরনের লিঙ্ক আপনি বিল্ড করতে পারবেন। এক হচ্ছে ন্যাচারাল লিঙ্কস, আর একটা হচ্ছে সেলফ ক্রিয়েটেড লিঙ্কস। তো ন্যাচারাল লিঙ্কস গুলো আমরা আসলে কিভাবে করতে পারি? যেমন এখানে আমরা নাম্বার ওয়ানে বলছি সেকেন্ড জেন ওয়েবসাইট যেগুলো আছে, সেকেন্ড জেনারেশন ওয়েবসাইট। এই সেকেন্ড জেনারেশন ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি কি? আহ, আপনারা এতক্ষণ ধরে যেটা দেখছেন, বেসিক্যালি আমরা এই যে digitalscholarBD.com অথবা আমার যে ওয়েবসাইটটা আছে munnarus.com, হ্যাঁ, এগুলো হচ্ছে সরাসরি একটা ডোমেইন, তাই না? এই ডোমেইনগুলো নেমচিপ থেকে, গোড্যাডি অথবা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমার পারচেস করে নিতে হয়েছে। দ্যাট মিনস হচ্ছে টাকা খরচ করে ডোমেইনটা নিতে হয়েছে। বাট এরকম কিছু জায়গা গুগলে রয়েছে যেখান থেকে আপনি একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আপনাকে কোনো টাকা পে করতে হবে না। যেমন tumblr.com আছে, wordpress.com আছে, blogger.com, weebly.com অ্যান্ড postgres.com। তো এই সমস্ত ওয়েবসাইটে যদি আপনি একটা ডোমেইন ওপেন করেন, যেমন আমরা হয়তোবা আপনাদেরকে আলোচনা করেছিলাম ব্লগারের ক্লাসে, সেটা হচ্ছে .blogger.com বা .blogspot.com, যদি আপনারা ভুল না করে থাকেন। আমি একটা সাইট তৈরি করে দেখিয়েছিলাম। So, এগুলোকে বলা হয় মূলত সেকেন্ড জেন সাইট বা সেকেন্ড জেনারেশন ওয়েবসাইট। তো আপনি যদি আপনার ব্র্যান্ডিং বা আপনার যদি কোনো, আপনার যে কোম্পানিটা আছে, আপনার যে বিজনেসটা আছে, ওইটা নিয়ে যদি আপনি সেকেন্ড জেন ওয়েবসাইটও করেন, দ্যাট মিনস ফ্রি কোনো ওয়েবসাইট করেন, সেখানেও কিন্তু চাইলে আপনার মেইন যে ওয়েবসাইটটা সেটার কথাও আপনি বলতে পারেন। তাতে কি হবে? আপনার দুই দিক থেকেই ট্রাফিক আসতেছে, ভিজিটর আসতেছে, তাই না? সো এটা আমরা সেকেন্ড জেন সাইটের একটা বড় এক্সাম্পল ধরতে পারি। ডকুমেন্ট শেয়ারিং ব্যাকলিংক আমরা করতে পারি, হ্যাঁ। আপনি বিভিন্ন ডকুমেন্ট শেয়ার করতে পারেন, আপনার ওয়েবসাইটে যা কিছু আছে এক্সিস্টিং, ওগুলো নিয়ে আপনি বিভিন্ন জায়গায় যে আপনার যে ওয়েবসাইটটা আছে এটা সম্পর্কে আপনি কথা বলতে পারেন। যেমন slideshare.net, ড্রপবক্স, তারপরে screedbd.com, তারপরে হচ্ছে forshare.com, এই সমস্ত জায়গা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম। এখান থেকে আপনি বিভিন্ন কন্টেন্ট শেয়ার করতে পারবেন, আহ, এবং সেখানে আপনি আপনার ওয়েবসাইটের কথাও চাইলে বলতে পারবেন। আমি একটা এক্সাম্পল দিব। ধরেন আমার ফেসবুকে, আমার প্রোফাইলে আমি যদি বলি যে আহ, আমি একটা ফ্রি কোর্স করাতে চাই, 2 দিন ব্যাপী বা 3 দিন ব্যাপী ফেসবুক মার্কেটিং এর উপর একটা ফ্রি ক্লাস আমি নিতে চাই। আপনারা যারা আছেন, আপনারা যারা এটাতে ইন্টারেস্টেড, আপনারা নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশনটা সেরে ফেলুন। এবং সেই রেজিস্ট্রেশন লিঙ্ক হিসেবে যদি আমি ডিজিটাল স্কলারের ওয়েবসাইটটা ব্যবহার করি, তাহলে কি হবে? মানুষ এমনিতে ক্লিক করবে না, শত শত ক্লিক কিন্তু আমার ওয়েবসাইটে পড়ে যাবে। তো এই যে প্রসেসটা, এটাতে কি হলো? আমি একটা ডকুমেন্ট শেয়ার করলাম বা কোনো একটা ইনফরমেশন আমি শেয়ার করলাম, বাট অন্য জায়গায়। তাতে কি হলো? আমার মেইন ওয়েবসাইটের ভিজিটরটা বাড়লো। সো এইটাও হচ্ছে অফ পেজ এসইওর একটা ট্রিক্স, যেটা আপনাকে বলা হচ্ছে আমরা ডকুমেন্ট শেয়ারিং ব্যাকলিংক। আপনি যদি এরকম ব্যাকলিংক তৈরি করতে পারবেন, করেন, তাহলে আপনার ওয়েবসাইটের ভিজিটর গুলো বাড়বে। নাম্বার 3 হচ্ছে গেস্ট পোস্ট। হ্যাঁ, গেস্ট পোস্টটা কি? গেস্ট মানে আমরা মূলত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বা ফ্রেন্ডই বুঝি। বাট ওয়েবসাইটের দুনিয়াতে গেস্ট পোস্ট হচ্ছে একটা জায়গা। আমি আরো সহজভাবে যদি এক্সাম্পল দিই, আপনারা যারা পত্রিকা পড়েন অনলাইনে বা অফলাইনে, আমরা যদি প্রিন্টেড পত্রিকা দেখি, কিছু কলাম দেখতেন আপনারা চিঠিপত্র কলাম, তাই না? অথবা খোলা চিঠি, অথবা খোলা কলাম, অথবা মতামত, এই ধরনের কিছু পেজ থাকে পেপারে, বা কিছু কলাম থাকে। সেখানে কি করে? মানুষজন লেখে। আপনি আপনার মনের চাহিদার কোনো কথাবার্তা আপনি সেখানে লিখতে পারবেন। তো অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি, গেস্ট পোস্ট মানে হচ্ছে আপনি অন্য একটা মানুষের ওয়েবসাইটে যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবেন, এবং তাতে কি হবে? আপনাকে, আপনার আলোচনা যদি ফ্রুটফুল হয়, আপনার আলোচনাটা যদি তারা কনভিন্স হয়, তারা আপনাকে খুঁজে বের করবে, আপনার ওয়েবসাইটকে খুঁজে বের করবে। এই টোটাল প্রসেসটাকে বলা হয় গেস্ট পোস্ট। তাতে আপনার লাভ কি? আপনি হয়তো বা কোনো একটা ওয়েবসাইটে যে গেস্ট পোস্ট করছেন বা যে গেস্ট হিসেবে পোস্ট করতেছেন, বা আপনার লেখা অন্য একটা ওয়েবসাইটে পাবলিশ হচ্ছে, বাট কোয়ালিটি অফ কন্টেন্ট যদি আপনি লিখতে পারেন, তারা কি করছে? আপনাকে আবার খুঁজে বের করতেছে বা আপনার বিজনেসকে খুঁজে বের করছে। চাইলে আপনি সেখানেও বলে দিয়ে আসতে পারেন যে আপনার এই সম্বন্ধে বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে বা এই ওয়েবসাইটটাতে ক্লিক করেন। কোন ওয়েবসাইট সেটা? ডিজিটাল স্কলার বিডি। সো এটাকে বলা হয় গেস্ট পোস্টিং। সো গেস্ট পোস্টিং এর অনেক অপশন আছে। আপনার বিভিন্ন নিউজ পেপারে, বিভিন্ন নিশ বেস ওয়েবসাইট সহ ব্লগ সাইটের যে কোনো ওয়েবসাইটে আসলে এই গেস্ট পোস্ট গুলো করা যায়। নাম্বার 4 হচ্ছে কোরা।
কোরাটা আসলে আমরা সবাই জানি, আই থিঙ্ক এটা নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন নেই। কোরাটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, প্রশ্ন এবং উত্তর, তাই না? আপনি পৃথিবীর যে কোনো বিষয় সম্পর্কে কোরাতে প্রশ্ন করতে পারবেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি ব্যবহারকারী থেকে তারাও আপনাকে সেই প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিবে। তো এইখানেও কিন্তু অনেক বড় একটা ইমপ্যাক্ট আপনি তৈরি করতে পারেন। যেমন কোরাতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনি সেখানে যে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স বা ব্র্যান্ডিং আপনি করতে পারেন। হ্যাঁ, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা জানতে চান, আপনারা চাইলে ভিজিট করতে পারেন digitalscholar.bd.com। তো এই যে প্রসেসগুলো, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ গেস্ট পোস্ট, বাট কোরাটা কিন্তু ওয়ান টাইপ অফ সোশ্যাল মিডিয়া, বাট ফুল টাইম না। এটা সোশ্যাল মিডিয়া না, অবভিয়াসলি একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। সো কোরাতে আমরা স্পেশালি এই জন্যই দেখাচ্ছি। কোরা থেকেও চাইলে কিন্তু আপনি হিউজ পরিমাণে ট্রাফিক নিয়ে আসতে পারেন। নাম্বার 5 হচ্ছে ফোরাম পোস্টিং। আমরা একটু আগে বলছিলাম গেস্ট পোস্টিং, আর ফোরাম পোস্টিংটা হচ্ছে ডিফারেন্ট একটা জায়গা, যে কিছু ফোরাম থাকে, যেমন এই সমস্ত ফোরামগুলো আমরা এই যে নিচে যদি দেখি যে @this.com, flickr.com, warriorforum.com, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু ফোরাম। এই সমস্ত ফোরামে আপনি অ্যাজ এ অথর হিসেবে পোস্ট করতে পারবেন, অ্যাজ এ লেখক হিসেবে, অথর হিসেবে। তো সেম থিং, বাট এটা একটা হিউজ কমিউনিটি। আপনি এখান থেকে যদি নির্দিষ্ট ক্যাটাগরিতে আপনার এই লেখাগুলো আপনি দিতে পারেন বা কন্টেন্টগুলো দিতে পারেন, আপনি সেখান থেকে ভালো পরিমাণ একটা ভিজিটর চাইলে আপনি এক্সপেক্ট করতে পারেন বা আশা করতে পারেন। নাম্বার 6 হচ্ছে ব্রকেন লিঙ্ক। এই ব্রকেন লিঙ্কগুলো রিমুভ করতে হবে। যেমন ব্রকেন লিঙ্ক কিভাবে তৈরি হয় দেখেন। আহ, ধরেন আমি ওই যে একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে আমি আমার ফেসবুক পেজে যদি বলি যে আমি একটা ফ্রি কোর্স করাতে চাই, আপনারা digitalscholar.bd.com এই ওয়েবসাইটটাতে ভিজিট করে রেজিস্ট্রেশন করেন। এখন একটা কথা হচ্ছে, ধরেন সামহাউ digitalscholar.bd.com কোনো একটা সময় এই ওয়েবসাইটটা আমরা অফ করে দিলাম কোনো একটা কারণে, ধরে নিলাম। তখন যদিও এটা পুরনো পোস্ট, বাট তারপর যদি আমার এখানে কেউ ক্লিক করে, তাহলে কি সে digitalscholar.bd.com এর ওয়েবসাইটে ঢুকতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। তো তখন কিন্তু এটাকে ব্রকেন লিঙ্ক বলা হয়। দ্যাট মিনস হচ্ছে আপনি কোনো লিঙ্ক দিচ্ছেন কোথাও, বাট সেটার যখন এক্সিস্টেন্স থাকে না, মানুষ ওটাকে ক্লিক করলে 404 এরর দেখায়, তাই না? আমরাও কিন্তু অনেক সময় দেখি 404 এরর। এই যে জিনিসটা, এটাকে বলা হয় ব্রকেন লিঙ্ক। তো এই ব্রকেন লিঙ্ক কিন্তু আমাদের খুঁজে বের করতে হয়। এরকম অনেক টুলস আছে। আপনি আপনার ওয়েবসাইটটা থেকে এরকম ব্রকেন লিঙ্ক খুঁজে বের করবেন, যে এরকম কোনো লিঙ্ক ব্রকেন হয়েছে কিনা বা ভেঙে গেছে কিনা, সেগুলোকে আবার ঠিক করা। দ্যাট মিনস নতুন লিঙ্ক আপ সেখানে করানো। এটাও অফ পেজ এসইও অনেক বড় একটা টার্মস। এবং নাম্বার 7 হচ্ছে ভিডিও শেয়ারিং। হ্যাঁ, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, আমরা ইউটিউবের কথা বলতে পারি। ধরেন ইউটিউবে কি হয়, প্রচুর পরিমাণে ভিজিটর না এখন সেখানে জেনারেট হচ্ছে। আপনি এক একটা দেখবেন যে নতুন নতুন কন্টেন্টে প্রত্যেকদিন বিলিয়ন অফ পিপল ইউটিউব ভিজিট করছে এবং কন্টেন্ট দেখছে। আপনি সেই ভিডিওগুলোর নিচে যে যদি আপনারা কমেন্ট করতে পারেন, আপনার ওয়েবসাইটটা নিয়ে ব্র্যান্ডিং করতে পারেন। ধরেন এটার প্রথম কাজই হচ্ছে আপনার সেই নিশটা খুঁজে বের করা। যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে যত চ্যানেল আছে ইউটিউবে, সেই সমস্ত চ্যানেল খুঁজে বের করা এবং সেগুলোর ভিডিওর নিচে যে যদি আমরা কমেন্টস করি যে ফর নো ডিজিটাল মার্কেটিং ডিটেলস প্লিজ ক্লিক অন বিলো digitalscholar.bd.com। সো এই যে প্রসেসগুলো, এটাও চাইলে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মেও চাইলে আমরা আমাদের এসইওর সুযোগ আছে, বা অফ পেজ করে আমরা চাইলে আগাতে পারি। ওকে, সো এগুলো হচ্ছে মোটামুটি অফ পেজের একটা ডিটেলস। আই হোপ যে আমরা ক্লিয়ার। এবং অফ পেজ অন পেজ দুইটার মানে কম্বাইন যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আপনি একটা গুড কোয়ালিটির কি বলে একটা আউটপুট পাবেন বলে আশা করছি আমরা। সো আরো কিছু টপিক নিয়ে যদি আমরা কথা বলি এসইওর, আমি আপনাদেরকে বলেছিলাম লোকাল এসইওর কথা, ওইটা আমি শেষে আলোচনা করব, যে লোকাল এসইওটা কিভাবে কাজ করে। অলরেডি আমি দেখিয়েছি, বাট আরেকটু ডিটেলে কথা বলবো। আহ আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, মাথায় রাখতে হবে সেগুলো। যেমন গুগল সার্চ কনসোলের কথা আমরা একটু আলোচনা না করলেই নয়। আর গুগল সার্চ কনসোলটা আসলে কি? দেখেন, আমরা যেটা বলছিলাম যে গুগল মানে গুগল এসইওটা আসলে অনেক লং টার্ম একটা প্রসেস এবং হিউজ লেসন এটা নিয়ে আমরা শিখতে পারি। বাট গুগল সার্চ কনসোল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ইফেক্টিভ থিং। দেখেন, আমার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, ধরেন digitalscholar.bd.com, এটা যে ওয়েবসাইট আছে, এটা কি গুগল এমনিতেই জানবে? মানে গুগল তো সবই জানে, এই ওয়েবসাইট আছে তাও জানে, বাট আমার এই ওয়েবসাইটটা যে কিওয়ার্ডটা, আপনারা জানেন যে ডিজিটাল মার্কেটিং বাংলাদেশ বা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার, যেটাই হোক কিওয়ার্ড, গুগলের কাছে আমাকে অ্যাপ্লাই করতে হয়। হ্যাঁ, গুগলকে আমাকে বলতে হয় যে আমার একটা ওয়েবসাইট আছে, এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে আমার ওয়েবসাইটটা তুমি একটু দেখাইও। তো এই যে বলার প্রসেসটা, এটাকে বলা হয় গুগল সার্চ কনসোল।
গুগল সার্চ কনসোলে আপনি যে কি করতে পারবেন, একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আই হোপ যে আপনারা গুগল অ্যানালাইটিক্সটা কেউ ভুলে যান নাই। গুগল অ্যানালাইটিক্সটার ভিডিও আপনাদেরকে মানে ক্লাসে অলরেডি আমি দেখিয়েছিলাম। গুগল অ্যানালাইটিক্স এর মতো সেম থিং, একেবারে মানে কি বলবো 99% সেম থিং, জাস্ট নামটাই ডিফারেন্ট। গুগল সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল হচ্ছে গুগল সার্চে আপনার ওয়েবসাইটটাকে নিয়ে আসার জন্য একটা রিকোয়েস্ট, মানে একটা অপশন। তো এটা করে ফেলবে, মানে করে রাখাটা উচিত আমাদের। যদি আমরা এটা করি তাহলে গুগল মানে কি বলে ইন্ডেক্সিং করা, এটার প্রসেসের নাম হচ্ছে গুগল ইন্ডেক্স করা। আমার যে একটা ওয়েবসাইট আছে, এটা গুগলকে জমা দেয়া, গুগল এটা একটু জাস্টিফাই করবে। এবং আপনার ওয়েবসাইটে যদি কোনো অবৈধ কোনো কিছু থাকে, আপনার ওয়েবসাইটে যদি কোনো ড্রাগ সেল করেন, অথবা কোনো কি বলে কোনো অস্ত্র শস্ত্র সেল করেন, অথবা জঙ্গিবাদ যদি কোনো কথা বলেন, অথবা আপনি কোনো কন্টেন্ট যদি কপি করে নিয়ে এসে আপনার ওয়েবসাইটে রাখেন, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু গুগল সার্চ কনসোল আপনাকে অ্যাক্টিভ করবে না। আপনার ওয়েব মানে আপনার যে ভিজিবিলিটিটা, এটা কিন্তু ওরা শো করবে না। তো এটার প্রথম শর্তই হচ্ছে আপনাকে ইউনিক কন্টেন্টের অধিকারী হতে হবে, কোনো কপি কন্টেন্ট দেয়া যাবে না। বাট এটার বেনিফিটটা কি, আপনার ওয়েবসাইটটা গুগল ইন্ডেক্সিং করা থাকলো, সো দ্যাট গুগল আপনাকে বেশ কয়েকটা ভাবে যেন আপনাকে প্রমোট করতে পারে, বা আপনাকে গুগলের সার্চে র্যাঙ্কিং এ দেখাতে পারে। ওকে, আচ্ছা, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি। আমরা যেটা কথা বলছিলাম, আমি লোকাল এসইও নিয়ে কথা বলে আজকের সেশন শেষ করব। সো লোকাল এসইওটা আমরা হয়তো বা অনেকের কাছে নতুন একটা শব্দ। অনেক কথাই বললাম, যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইওর বিভিন্ন টার্মস নিয়ে কথা বললাম, বা অ্যানালাইটিক্স, সার্চ কনসোল। বাট লোকাল এসইওটা অ্যাকচুয়ালি কি? সরি, ঠান্ডাতে একটু বেশি ধরে ফেলেছে আমাকে। এনিওয়ে, সো লোকাল এসইওটা হচ্ছে আপনার এরিয়াতে, আপনার রিজিয়নে আপনি কোনো আহ, আপনি কোনো বিজনেস করছেন এবং সেটাকে গুগলে প্রমোট করা। হ্যাঁ, এটাকে বলা হয় জিএমবি, গুগল মাই বিজনেস। এটাও কিন্তু একটা অ্যাকাউন্টের মতো। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, গুগলে যে যদি আমি ডিজিটাল স্কলার ভিডিও লিখি, বা ডিজিটাল স্কলার যেটা আমি লিখি, এখানে দেখেন প্রথমেই একটা অপশন চলে আসতেছে। এই যে দেখেন ডিজিটাল স্কলার ছবি, এটার গুগলের যে লোকেশনটা, মানে গুগল ম্যাপটা শো করছে। এখানে আপনি আমাদের ঠিকানা দেখতে পাবেন, এবং এখানে ফোন নাম্বার দেখতে পাবেন, মানে ডিটেলস দেখতে পারবেন। এখানে আমি যদি এটাতে ক্লিক করে দেখাই আপনাদেরকে ডিটেলসটা, আচ্ছা আমি একটু আমার অ্যাকাউন্ট থেকেই আমি দেখাবো, সমস্যা নেই। গুগল মাই বিজনেস, ওকে। সো দেখেন ডিজিটাল স্কলার, এটা মূলত আমি অ্যাক্টিভ করেছিলাম। ডিজিটাল স্কলার এটার লোকেশন বা সবকিছু এখানে আমার দেওয়া। তো যাই হোক, এটা ফ্যাক্ট না, আমি যেটা দেখানোর চেষ্টা করছি। ভিউস দেখেন, পারফরমেন্স 385 টোটাল। আমি একটু স্ট্যাটিক্সটা দেখতে চাইবো। ইনফরমেশন ইনসাইট, হ্যাঁ ইনসাইটটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখেন, লাস্ট 1 মান্থে 245টা সার্চ হয়েছে। ডিজিটাল স্কলার লিখে গুগলে সার্চ করেছে কত? 245 জন, এবং আমাদের লোকেশনটা তারা কিন্তু দেখেছে। সো এই কেন বলছি এই কথাগুলো? আপনি লোকাল এসইও যদি করতে চান, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার যে আহ, মানে কি বলে আপনার যে বিজনেসটা আছে, সেটার প্রথমেই হচ্ছে গুগল মাই বিজনেস একটা অ্যাকাউন্ট তৈরি করা, এবং ঠিকঠাক ভাবে সে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করানো। এটা কিন্তু একটা লং টার্ম প্রসেস। আপনাকে অনেকগুলো স্টেপ মেনটেন করে যেতে হবে, যেমন হচ্ছে আপনার কারেন্ট লোকেশন কি, আপনার বিজনেসটা যে সেখানে আছে এটার সঠিক প্রমাণ দেওয়া বিভিন্ন ছবির মাধ্যমে। এরপর হচ্ছে আপনার বিজনেসের ডিটেলস, ধরেন আপনার ট্রেড লাইসেন্স নাম্বার, অথবা আপনার যদি কোনো রেজিস্ট্রেশন থাকে সে নাম্বার সহ একেবারে ফুল ডিটেল যাকে বলে, সেগুলো দিয়ে গুগলে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কি হবে, গুগল আপনাকে কিছুদিনের ভিতরে গেট ব্যাক করবে। ওরা মূলত আহ, আহ, আগে হচ্ছে 1 মাসের, 1 মাস সরি, ভুল বলেছি আমি, 20 থেকে 22 দিন বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা সময় নিত। বাট এখন কিন্তু অনেক ফাস্ট দিয়ে দেয় ওরা, 7 ডেজ এর ভিতরে আমি পার্সোনালি আমি ডেলিভার পেয়েছি। সো ওরা আপনাকে ইমেলে ব্যাক করবে, এবং আপনার যে লোকেশনটা দিয়ে আপনি যে গুগল মাই বিজনেস অ্যাক্টিভ করতে চাচ্ছেন, সেটা কিন্তু ওরা অ্যাক্টিভ করে দিবে। সো এখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমার অলরেডি অ্যাক্টিভ আছে, এবং কেউ যদি এটা লিখে সার্চ করে গুগলে, এটা গুগল ডিজিটাল স্কলারের লোকেশন সহকারে, আপনি যদি ফটোগুলো দেখতে চান, দেখেন এখানে কিন্তু বেশ কিছু ছবি আছে।
দ্যাট মিনস এখান থেকে কেউ যদি দেখতে চায় ডিজিটাল স্কলারের লোকেশন বা ছবি, সেও কিন্তু এখান থেকে চাইলে দেখতে পারবে। তো এটা হচ্ছে একটা প্রসেস, লোকাল এসইওর একটা প্রসেস। আপনি যখন চিন্তা করবেন যে আমার লোকাল এসইওতে আমি কিভাবে ট্যাগ থাকবো বাট এগিয়ে থাকবো, প্রথমেই আপনাকে এই জিএমবি বা গুগল মাই বিজনেস, মানে গুগল মাই বিজনেসের শর্ট ফর্ম হচ্ছে জিএমবি, এই জিএমটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ যদি করেন আপনি, এরপর বাকি যে প্রসেসগুলো আমরা দেখলাম অন পেজ অফ পেজ, এগুলো যদি আমরা নর্মালি করতে থাকি, তাহলে আপনি লোকালি আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক আলোচনা অ্যাবাউট এসইও। এবং আমরা যদি ফাইনালি কিছু দেখতে চাই এখানে, এখানে আরো কিছু টপিক, যেমন এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, এটা কেন দেখাচ্ছি আমি একটু বলে ফেলবো। সব থেকে বেশি লাভবান আপনারা কিভাবে হতে পারেন, এটা যদি আমার একেবারেই কি বলে ব্যক্তিগতভাবে আমি যেটাকে ফলো করি সেই বিষয়টাই আমি আপনাদেরকে বলছি। সেটা হচ্ছে আপনারা এসইও যদি শেখেন বা এসইও যদি ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে আপনি সব থেকে বেশি বেনিফিটেড যেটা হবেন সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি সব থেকে বেশি বেনিফিটেড হবেন। গুগল অ্যাডসেন্সটাকে আমরা সবাই জানি যে অনলাইন, মানে গুগল থেকে আসলে টাকা আর্ন করা। মানে আমার একটা ওয়েবসাইট যদি থাকে অথবা আমার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, সেখান থেকে আমি কন্টেন্ট তৈরি করে আসলে টাকা আর্ন করতে পারবো, তাই না? সো এই প্রসেসটা, টাকা আর্ন করা যে গুগল থেকে প্রসেস, আমার ওয়েবসাইটে আমি অ্যাড দিতে পারবো। যেমন প্রথম আলোতে যদি আমরা যাই, আপনি এখনই দেখবেন যে সেখানে বেশ কিছু কোম্পানির অ্যাড দেয়া আছে। হ্যাঁ, এবং প্রথম আলো কিন্তু সেখান থেকে হাজার হাজার ডলার কিন্তু আর্ন করতেছে। তো তারা আর্ন করতেছে কিসের ভিত্তিতে? গুগল অ্যাডসেন্সের ভিত্তিতে। যেমন দেখেন এখানে এই যে নেমচিপের একটা অ্যাড দিচ্ছে, আমি কিন্তু প্রথম আলো ডট কমে আছি, বাট এখানে নেমচিপের একটা অ্যাড। আবার যদি আমি একটু নিচে আপনাদেরকে দেখাই, এখানে দেখেন রূপায়ণ সিটি। হ্যাঁ, এই যে ভীষণ সিলিং ফ্যান, তো ভীষণ সিলিং ফ্যানের সাথে প্রথম আলো সম্পর্ক কি? এগুলো কিন্তু অ্যাড, তাই তো? আবার নিচে দেখেন এই যে ব্ল্যাক ফ্রাইডে অফার দিতেছে কিসে? অ্যাড্রিকটিক, যে ফার্নিচার, এই ফার্নিচারের দোকান, ওরা ব্ল্যাক ফ্রাইডে অফার দিচ্ছে। সো এই অ্যাডগুলো দেখিয়ে আপনারও একটা ওয়েবসাইট যদি আপনি র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারেন, যদি পর্যাপ্ত ভিজিটর থাকে, আপনি কিন্তু আর্ন করতে পারবেন। সো পার্সোনালি আমি যেটা ফলো করি, আপনি গুগল অ্যাডসেন্স এর দিকে যদি আপনার চিন্তা ভাবনা থাকে ইন ফিউচার, আপনার এসইওটা অবশ্যই ঠিকঠাকভাবে করে জানা উচিত, সো দ্যাট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। পাশাপাশি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং কি? আমরা আহ, সহজভাবে যদি বলি, কমিশন, কমিশন বেস কোনো কিছু সেল করে দেয়া। ধরেন অ্যামাজনে কোনো একটা প্রোডাক্ট সেল হচ্ছে, আমি আমার কোনো ফ্রেন্ডকে রেফার করলাম আমি, যে তুমি এই প্রোডাক্টটা কেনো। তো সে যখন এই প্রোডাক্টটা কিনবে আমার থ্রুতে বা আমার মাধ্যমে, তখন আমি একটা কমিশন সেখান থেকে পাবো। সো যদি এটা খুব সহজভাবে বুঝালাম, বাট ইটস এ হিউজ থিং, ইটস এ লং প্রসেস। বাট এটাও যারা করতে চান তাদের জন্য কিন্তু এসইওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং নাম্বার থ্রি যেটা, এবং ফাইনাল স্টেপ যেটা, যেটাকে আমি খুব বেশি বিশ্বাস করি পার্সোনালি এই তত্ত্বে, সেটা হচ্ছে ওয়েবসাইট সেল করে দেওয়া। আমি কোনো একটা সুন্দর ডোমেইন, সুন্দর একটা ডোমেইন, সুন্দর নামে সুন্দর একটা কন্টেন্ট দিয়ে আমি যদি সুন্দর ইনফরমেশন দিয়ে একটা ওয়েবসাইট সাজাতে পারি, এবং সেখানে যদি হাজার হাজার লাখ লাখ ভিজিটর সামহাও আমি নিয়ে আসতে পারি, কন্টিনিউ সেটা ম্যানেজ করে, একটা সময় এই ওয়েবসাইটটা কয়েক হাজার ডলারে কিন্তু সেল দিয়ে দেওয়ার ব্যাপার আছে। আপনি চাইলে সেল করে দিতে পারবেন একটা ওয়েবসাইট। যেমন আমার একটা ওয়েবসাইট ছিল businessplant.net নামে। সেই ওয়েবসাইটটা আমি অনেক বছর আগে কাজ করতাম, সেই ওয়েবসাইটটা আমি $750 সেল করেছিলাম। সো এইভাবে আপনি যদি চান, আপনি কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করে আপনি কিন্তু পরবর্তীতে সেল করে দেওয়ার উদাহরণ হাজার হাজার লাখ লাখ উদাহরণ এইভাবে পাওয়া যায় মার্কেটে। সো ওইটাও আপনি করতে পারেন। সো এসইও করলে কিন্তু আপনার লস নাই। এবং ফাইনালি আপনি যদি ফ্রিল্যান্সিংও করতে চান, সেগুলোর অপশনও আছে। আমি কিছু স্ক্রিনশট এখানে রেখেছি আপনাদের জন্য ফাইবারের। যেমন এখানে এক একটা গিগ তৈরি করা হচ্ছে, আই উইল ডু ওয়ার্ডপ্রেস, ইয়োস্ট এসইও। তারপর এখানে বলছে আই উইল ডু মোস্ট পাওয়ারফুল নিশ এডিটর, আউটরিচ এসইও, ব্যাকলিংস। এইভাবে আপনি চাইলে মার্কেট প্লেসে কাজও করতে পারবেন এসইও সার্ভিসটা নিয়ে। সো এই হচ্ছে আমার মোটামুটি বেসিক একটা আলোচনা গাইস। আমি আই হোপ যে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। আমি আবারও বলছি, এটা ডিটেল আলোচনা তো অবশ্যই ছিল না। আমি কিন্তু এই যে অতটুকু আলোচনা করলাম, এটা নিয়ে কিন্তু 18টা ক্লাস নেই। দ্যাট মিনস হচ্ছে আপনাদের সিমিলার মতো ডিজিটাল মার্কেটিং যেমন 18টা ক্লাস, এসইও যে অ্যাডভান্স এসইও কোর্সটা আছে সেখানেও কিন্তু 18টা ক্লাস। তো আমি জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এসইওটা কি, কেন করবেন, এবং এটার প্রফিটটা আসলে কি, জাস্ট আইডিওলজি ক্লিয়ার করার জন্য। তো যাই হোক, আপনারা আপনাদের প্রশ্নগুলো আমাকে করতে পারেন। আমি আমার ভিডিওটা আজকেই এখন শেষ করব, মানে রেকর্ডিং সেশনটা শেষ করব, তারপর আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে লিভ করব আজকের সেশনে। সো আশা করছি সবাই এসইওটা ঠিকঠাকভাবে শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আপনারা চাইলে আরো রিসার্চ করতে পারেন আরো বেশি জানার জন্য, বাট বেসিকটা আই থিঙ্ক আমি আপনাদের ডেলিভার করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।